গল্পটি বোঝার জন্য পুরো বই দেখতে হবে। এবার গল্প শুরু করা যাক। জীবনের 19 বছরে তে কখনো সম্পর্কে জড়ায়নি, তবে ভার্সিটিতে ওঠার পর প্রায় সবার মতোই তারও মনে হাজারো প্রজাপতি উঠতে শুরু করেছিল। তাই মনের ভালো লাগা থেকেই নিজের ভার্সিটির সিনিয়রের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল। প্রথম প্রথম সব ঠিকঠাক গেলেও আস্তে এর মনে হলো সে অনেক বড় ভুল করেছে। দুঃখে চোখের পানি উল্টো হাতে মুছল, তারপর স্বাভাবিক মুখশ্রী করে দাপ দাপ করে হাঁটতে শুরু করলো। একটু আগেই ছেলেটার সাথে ব্রেকআপ করে এসেছে। শহর বরাবরই কোলাহলপূর্ণ। এই কোলাহলের মাঝেও কেউ কেউ একা থাকে, একদম নিঃশব্দে। তাদের মনের ভেতরটা বাইরে থেকে বোঝা যায় না। কেউ ঠিক তেমন একজন মানসিক চাপের মধ্যে থাকাতে খেয়ালই করলো না ডান দিক থেকে একটা কালো গাড়ি একদম স্পিড ব্রেকার পেরিয়ে তার দিকে এগিয়ে আসছে। তে নিজের মতো করে হাঁটতে থাকলো। আর যখনই সে রাস্তা পার হতে যাবে ঠিক তখনই ঘটল অঘটন। এগিয়ে এসে গাড়িটা হঠাৎ রাস্তার মাঝে থেকে খেয়াল করে তৎক্ষণাৎ দক্ষ হাতে ব্রেক চাপলো। কিন্তু ততক্ষণে গাড়ি এগিয়ে এসেছে অনেকখানি। ফলস্বরূপ গাড়ির সামনের দিকে সামান্য ধাক্কা খেয়ে তে শরীরটা ঝাঁকি খেলো। তারপর ধপ করে রাস্তায় পড়ে গেল সে। হাতে থাকা ফোনটা ছিটকে পড়লো পিচ ঢালা রাস্তায়। আঘাত পেয়ে সামান্য চিৎকার দিয়ে উঠলো। কর্ণের দিকটায় খানিকটা রক্ত ঝরছে, পায়ের গোড়ালিতেও হয়তো একটু লেগেছে। আর একপাশে পড়ে থাকা তার ফোনের স্ক্রিনটা চুরমার। মেয়েটার চিৎকারে চারপাশে মানুষজন জড়ো হতে শুরু করলো। তে সেসবে খেয়াল নেই। সে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত। আজকের দিনটাই খারাপ। কিছুক্ষণের মধ্যেই গাড়ি দরজা খুলে কোলাহলের মাঝে এক চিলতে নীরবতা নামালেন সেই পুরুষটি। সে ধীরে ধীরে তের দিকে এগিয়ে গেল। তে চোখ বুজে থাকায় বুঝতে পারল না, তবে রোদের আলো হারিয়ে যাওয়ার চোখ খুলে মাথা উঁচু করে তাকালো উপরে। সূর্যকে আড়াল করে সটান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লোকটার ছায়া পড়ায় তে এখন সূর্যকে অনুভব করতে পারছে না। চারপাশের মানুষরাও নিজেদের মধ্যে ফিসফাস করে প্রস্থান নিল। বড়সড় দুর্ঘটনা ঘটেনি, এটাই অনেক। আগন্তুক পুরুষটি এবার গম্ভীর কণ্ঠে শোধালো, আরে ওকে, বেশি ব্যথা পেয়েছেন? আর একটু সতর্কভাবে রাস্তাঘাটে চলাচল করা উচিত। তীর মেজাজ এমনিতেই খারাপ। সে চুল ঠিক করে শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে আমি, তবে আমার মনে হয় আপনার একটু চোখ খুলে গাড়ি চালানো উচিত ছিল। জাঙ্কুক ভদ্রতার খাতিরে বলল, মনে হচ্ছে আপনি আহত হয়েছেন, ডক্টরের কাছে যেতে হবে, চাইলে আসুন আমার সাথে। তে আহত চোখে ভেঙে যাওয়া ফোনটার দিকে তাকালো। রাস্তার এক পাশে অবহেলায় পড়ে আছে। অনেক শখ করে টাকা জমিয়ে কেনা ফোনটায় আফসোস করলো সে। এরপর আতকে উঠে মাথা দুদিকে নাড়িয়ে বলল, নো থ্যাঙ্কস, কোনো প্রয়োজন নেই বলে ধীর পায়ে জায়গা থেকে প্রস্থান নিলতে। খানিক খোঁড়াতে খোঁড়াতে ফুটপাথে উঠে পড়লো। এরপর ধীরে সুস্থে চলে গেল। গাড়ির সামনে থাকা জাঙ্কুক কিছুক্ষণ সরু চোখে পর্যবেক্ষণ করে দীর্ঘশ্বাস ফেললো। সত্যি বলতে তারও কোনো ইচ্ছে ছিল না মেয়েটাকে ডক্টরের কাছে নিয়ে যেতে। শুধুমাত্র মানবিকতার খাতিরে এই কথাটা বলেছিল সে। রাস্তার এক পাশে তীর ভাঙা ফোনটা দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। এমনিতেই এয়ারপোর্টে খানিকক্ষণ আগে দেশের মাটিতে পা রাখার সাথে সাথে মেজাজ খারাপ হয়েছে তার উপর এভাবে একটা মেয়ের সাথে অ্যাক্সিডেন্ট করে পুরো মেজাজ বিগড়ে গেল। কিছুক্ষণ কোমরে দু হাত রেখে নিজেকে ধাতস্থ করে আবারও গাড়িতে বসে পড়লো। মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে দ্রুত গতিতে গাড়ি নিয়ে নিজের উদ্দেশ্যে রওনা দিল। দরজা খোলার সাথে সাথে বিধ্বস্ত তেকে দেখে বিকট চিৎকার দিয়ে উঠল জিমিন। তে দু হাতে কান চেপে বিরক্ত হয়ে বলে উঠল, জিমিনের বাচ্চা, ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? বলে ভেতরে ঢুকে গেল সে। জিমিন দরজা লাগিয়ে পেছনে আসতে আসতে মুখে ভয়ার্ত ছাপ নিয়ে হা হয়ে বলল, তোকে এমন দেখাচ্ছে কেন দোস্ত? ম্যারাথনে দৌড়ে এলি নাকি কুস্তি করে এসেছিস? রাস্তায় উষ্টা খেয়ে পড়সনি তো? তে কোনো মতে ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়লো। ফালতু কথা বলিস না তো, গাড়ির সাথে ধাক্কা খেয়েছি, ফোনটাও ভেঙে গেছে জানিস। মেজাজটা যে কি পরিমাণে খারাপ হচ্ছে। তার উপর বলতে বলতে থেমে গেল তে। ব্রেকআপ করে আসার কথাটা আর উল্লেখ করেনি। বান্ধবীর হাতে পায়ের অবস্থা দেখে দেরি করেনি জিমিন। তৎক্ষণাৎ ফ্রিজ থেকে একটা বাটিতে কয়েকটা বরফ নিয়ে হাজির হলো তের সামনে। এই ভর দুপুরে মেয়েটার এই অবস্থা হবে আশা করেনি জিমিন। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে দুই বান্ধবী বিছানায় ঘুমের প্রস্তুতি নিলে জিমিন উসখুস করতে থাকে। ব্রেকআপের বিষয়টা জিমিনকে না জানানো পর্যন্ত তার বাথরুম হবে না। আর একমাত্র বান্ধবীটা যার সাথে সেই কলেজ লাইফ থেকে একসাথে এই হোস্টেলে আছে, ভালো খারাপ যাই হোক না কেন সবই তারা একে অপরকে বলে। তার নিজের মান সম্মানের ভয় ঠেলে তে সব খুলে জিমিনকে বলার সিদ্ধান্ত নিল। এইদিকে নামকরা বিজনেসম্যান প্রবাসী
কিম নামজনের একমাত্র ছেলে জিওন জাংকুক প্রায় 3 বছর পর আজই দেশে পা রেখেছে। সুখবরটা পাওয়ার সাথে সাথে জাংকুকের বন্ধু মহল কোনো রকম আগাম বার্তা ছাড়াই হাজির হয়েছে জাংকুকের বাসায়। জাংকুক মাত্রই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। ঘরে ঢুকেই বিছানা এক সাইডে 5 জন সমবয়সী ছেলেকে বসতে দেখে মুখে খানিক হাসি ফুটে উঠল তার। জাংকুক ইতিমধ্যে 2 হাতে জড়িয়ে ধরল প্রাণের বন্ধুগুলোকে। ওরাও মুখ ভরে হেসে জাংকুককে আগলে ধরলো। আজ কতদিন পর জাংকুক ফিরে এসেছে তাদের মাঝে, এর থেকে খুশির বা কি হতে পারে। সবাই একসাথে নাস্তা খেতে বসে গেল। জাংকুকের এক বন্ধু নাম সাইনো, সে হঠাৎ জাংকুকের দেশে ফেরা নিয়ে একটু বেশি চিন্তিত। সত্যি করে বলতো জাংকুক, ভার্সিটির কাহিনীটা কি? তুই হুট করে এভাবে ভার্সিটির প্রফেসর, এটা কিভাবে সম্ভব? তুই না। বাকি কথা শেষ করার আগে জাংকুক বলে উঠল, এখানে থেমে যাইও না, এসব ভুলে যা। আমি কি, আমার পরিচয়, সব কিছু ভুলে যা আপাতত। এখন শুধু বর্তমানটাই মনে রাখা ভালো। ভার্সিটির প্রফেসর হওয়া আমার পক্ষে মোটেই কঠিন কিছু না, এটা তুইও জানিস। সো প্যারা নিস না, পরে সব কিছু খুলে বলবো। এইদিকে রাস্তা থেকে বাসায় আসার পরেও ব্যথা টের পায়নি। তবে সকালবেলা উঠে নিজের কোণে আর পায়ের গোড়ালির দিকে তাকিয়ে তার মনে হলো জীবনটাই বৃথা। খুব বাজেভাবে 2 জায়গায় কাছে হয়ে গিয়েছে। রক্ত জমাট বেঁধে অবস্থা শোচনীয়। জেমিনো তেরা হাতে পায়ের অবস্থা দেখে 2 হাত তুলে দোয়া করলো, হে উপরওয়ালা, যার কারণে আমার কলেজের টুকরার ন্যায় বান্ধবীর হাত পা জখম হয়েছে, সেই উগান্ডার অধিবাসী যেন বাথরুমে পা পিছলে মূর্ছা যায়। জেমিনের কথা যেন সত্যি হলো, তার দোয়া কবুল হলো তৎক্ষণাৎ। তবে জিনিসটা আসলে আসামির ক্ষেত্রে না, আসামির জিগরি দোস্তের উপর পড়লো। সকাল সকাল ঘুম থেকে উঠে ইয়ঞ্জনকে বাথরুমের দরজায় ঝুলতে দেখে ভুরু কুচকালো জাংকুক। তবে ঘুমের ঘরে কিছু বলার শক্তি নেই বলে চোখ বুঝিয়ে রইল। এইদিকে সায়নো বারান্দায় একটু ফ্রেশ হওয়া উপভোগ করতে গিয়েছিল। বড় করে হাই তুলে ঘরে ঢুকতেই চোখ উপরে উঠে আসে। অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, কে রে শোভেন, চামচিকার মতো বাথরুমের দরজার হাতলের সাথে ঝুলছিস কেন বেটা? এটাকে তো না হওয়া বউ রোজির আসল মনে হয়। ছি ছি। এ জাংকুক, এ বেটা তাড়াতাড়ি ওঠ, দেখ শোভেন দরজার সাথে কেমন অশ্লীলতা করছে দেখ। জাংকুক সত্যি সত্যি বালিশে গুজে রাখা মুখ খানিকটা উপরে উঠিয়ে আধ বোঝা চোখে তাকালো। বাথরুমের হাতলে এক হাতে রেখে খয়রাতের মতো ঝুলে আছে শোভেন। বিষয়টা দেখে জাংকুক বিশ্বাস করতে পারলো না। ছেলেটা কি পাগল হলো? শেষে কিনা সুন্দরী গার্লফ্রেন্ড রোজিকে রেখে বাথরুমের হাতল। এই কি রুচির দুর্ভিক্ষ নেমে এলো শোভেনের জীবনে। মনে মনে ইডিয়ট বলে আবারও বালিশে আরামে মুখ গুজলো জাংকুক। ঘুম ঘুম ভাঙা স্বরে বলল, ওই ব্যাটারে বাথরুমে থাকার ব্যবস্থা করে দে, কমরে খাবার সার্ভ করে দিব রে। শালা ওখানে নিজের সংসার করুক। আজকালকার শাহবাগের জেনারেশন, যে যেখানে কমফোর্টেবল আর কি। জাংকুকের কথা শুনে সায়না গুরুতর ভঙ্গিতে মাথা নাড়ল, সুতরাং সে সহমত। কিন্তু শোভেন মানতে পারল না। সে এবার গর্জে উঠল, ঘোর বিরোধিতা করে বলল, এ জাংকুক, গু মার্কা কথা বলবি না, শালা এমনিতেই মেজাজ খারাপ। এই সকাল সকাল বাথরুমে পিছলে আছাড় খাইলাম। না জানি কোন হারামের মুখ দেখে সকালে উঠছি, আমার কোমরের কয়টা হাড় ভাঙছে আল্লাহ মাহবুব জানে। দুঃখী শোভেনের এমন হৃদয় বিদারক কাহিনী শুনে সায়নো কিছুক্ষণ নীরব থেকে পেটে হাত চেপে হু করে হাসতে লাগলো। হাসতে হাসতে নিঃশ্বাস আটকে যায় ছেলেটার। এদিকে জাংকুক চোখ বন্ধ করে ফিক করে হেসে ফেললো। সায়নোর পেট ফাটা হাসি দেখে শোভেন মুখ কুচকে তাকালেও জাংকুকের হাসিটা তার সহ্য হলো না। আবারও আঙুল তুলে প্রতিবাদী স্বরে চেঁচিয়ে উঠল, হালা স্যান্ডা কোথাকার, খবরদার দাঁত কেলাবি না। তোর বাপ একটা কাজটা, মেন হারামি তোর বাপ। একটা ভালো ফ্ল্যাট কিনলে কি হতো, ঝাক্কাস একটা ফ্ল্যাট কিনা দিতেই পারে নাই। টাইলসগুলো সাবানের বংশ মনে হইতেছে। এই শাহবাগিটাই ফ্ল্যাট দিয়ে কি নিজের খয়রাতি প্রমাণ করতে চায় তোর বাপ? তোদের বড়লোকদের সিস্টেম বুঝি না আমি। সায়না এবার হাসি থামিয়ে জাংকুককে উদ্দেশ্য করে বলল, এই জাংকুক, কি করছিস এখন? তো না আজকে ভার্সিটিতে যাবি না? প্রথম দিনই দেরি করবি, তুই না খুব টাইম মেনটেন করিস। জাংকুক এবার আস্তে ধীরে উঠে বসলো। ঘুম ঘুম চোখ দুটো আধ বোঝা হয়ে কুয়াশা ভেজা শিশিরের মতো লাগছে। আর অগোছালো চুলগুলো এলোমেলোভাবে কপালের উপর নেমে এসে আরো বেশ আকর্ষণীয় লাগছে। ভার্সিটির ক্যাম্পাসটা বেশ ছিমছাম আর সবুজে ঘেরা। প্রবেশপথ পেরিয়ে ডান দিকে একটা ছোট ফোয়ারা আছে, যার চারপাশে গোল হয়ে বসার ব্যবস্থা। ছাত্রছাত্রীদের আড্ডা ও ক্লাস শুরুর আগের অপেক্ষার স্থায়ী ঠিকানা যেন এই জায়গাটাই। টিয়ার জেমিনাজ একটু আগে ভাগে ক্লাসে এসে পৌঁছেছে। ক্লাসরুমটা 2য় তলায়, আর দক্ষিণ মুখ যেখানে রোদ এসে মেঝেতে ঝিলিক তুলে। জানলার পাশে বসে থাকা তীর ভালো লাগে, কারণ হালকা বাতাসে চুল উড়ে গেলে তার একটা স্বস্তি লাগে। জেমিনা এসে ঢুকে পড়েছে একটু পরে।
ওর হাতে একটা খাতা আর একটা হালকা নীল ব্যাগ। সে গিয়েছিল লাইব্রেরি থেকে কিছু বই আনতে। আর জেমিনকে দেখতে খুব মিষ্টি লাগছে। মেয়েটা আসলেই বোকা, সবসময় নিজেকে সুন্দর দেখাতে মেকআপ করে, অথচ সে জানেই না প্রাকৃতিকভাবে সে কতটা সুন্দর। সেই সৌন্দর্য আজ খুব ভালো করেই দেখতে পাচ্ছে। ক্লাসে ধীরে ধীরে আরও ছাত্রছাত্রী ঢুকছে। সবাই অপেক্ষায় কখন দরজা দিয়ে সেই নতুন প্রফেসর প্রবেশ করবে। কে জানি তিনি কেমন হবে, তরুণ নাকি অভিজ্ঞ বয়স্ক, কঠোর না সহজ হবে। উত্তেজনা আর কৌতূহলে টান টান হয়ে আছে পুরো ক্লাসরুম। এরই মধ্যে চোখ মুখ কুচকে একদমই বলে উঠলতে, শিট, একটা ভুল হয়ে গেছে। আজকে তো আমি বই আনতে ভুলেই গেছি, টেবিলের উপর রেখেছিলাম, কিন্তু ব্যাগে ঢোকাতে মনে নেই আর। এখন কি হবে? কি আর হবে, আজই নতুন প্রফেসর আসবে। আর বাকি কথাতেই বলে উঠল, আর তাই তো মরার উপর খানার ঘা। নতুন স্যার যদি ইনসাল্ট করে, আমাকে এখনই লাইব্রেরি থেকে বইটা নিয়ে আসতে হবে। আর দেরি না করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে তাড়াহুড়ো করে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ল। লাইব্রেরিতে তন্ন করে খোঁজার পর অবশেষে বই পেয়েছেতে হাজারবার শুক্রিয়া জানিয়ে সে আবারও ভোদর দিল ক্লাসের দিকে। দোতলার করিডোরে দাঁড়িয়ে ফিসি মিস্টার করিমের অপেক্ষা করছিল চাঙ্কুক। হাতে ফোন নিয়ে মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়তে ব্যস্ত থাকা আশেপাশে কিছু খেয়াল করেনি। তবে কিছুক্ষণ পর ধূপধাপ আওয়াজে পুরো কুচকালো চাঙ্কুক ঘাড় ফিরিয়ে আওয়াজের উৎস খুঁজতে যাওয়া ঠিক আগে হঠাৎ ধাক্কা লাগলো চলন্ত কিছুর সাথে। লাইব্রেরি থেকে উপরতলায় দ্রুত উঠতে গিয়ে সিঁড়ির দিকে চোখ রেখে দৌড়ে আসছিল তে। তাই সামনে কোনো কিছু খেয়াল না করে সেভাবেই দৌড়াতে গিয়ে বড়সড় ধাক্কা খেলো জাঙ্কুকের শক্তপোক্ত সুঠম দেহের সাথে। আসামিক ধাক্কার প্রস্তুত ছিল না কেউ। ফলস্বরূপ জাঙ্কুক না নড়লেও তে পড়ে যেতে নেয় সিঁড়ির দিকে। সেটা লক্ষ্য করে দ্রুত মেয়েটার বাহু আঁকড়ে ধরে জাঙ্কুক। ধরার পর মুহূর্তেই তে থমকে গেল। একটা হাত তার বাহু আঁকড়ে ধরা, কিন্তু তার চেয়ে বেশি বিস্ময় করেছিল চোখের সামনে থাকা অপরিচিত কিন্তু খানিক চেনা সেই মুখটা। কোথায় যেন দেখেছে। জাঙ্কুকের চোখেও ছায়া পড়েছে সামান্য বিস্ময়ের। সে মেয়েটার মুখে খানিকটা হতবাক, খানিকটা লজ্জা আর প্রচণ্ড একটা অপ্রস্তুত ভাব দেখলো। চুলগুলো এলোমেলো হয়ে গালে এসে পড়েছে, বুক ওঠানামা করছে দ্রুত দৌড়ে আসার ক্লান্তিতে। চোখে চোখ পড়তেই তৎক্ষণাৎ তীর বাহু ছেড়ে দাঁড়ালো জাঙ্কুক। তীর সেদিনের কথা তৎক্ষণাৎ স্মরণ করতে পারল না, তাই জাঙ্কুককে না চিনি গলাটা স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করলো। আই এম সরি, কিছু মনে করবেন না, দেখতে পাইনি বলে দেরি না করে ক্লাসের দিকে দৌড় লাগালো। জাঙ্কুক ভুরু কুচকে তাকিয়ে রইল। মেয়েটা কি হনুমানের আত্মার সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়? এমন করে দৌড়ানোর কারণে একটু যেন সে দিয়ে পড়ে যায়নি। আবার সে একইভাবে দৌড় দিয়ে গেল। তীর এমন বাচ্চামিতে ঠোঁট গোল করে ক্লান্তি শ্বাস ফেললো জাঙ্কুক। হঠাৎ করেই মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো সে। মেয়েটাকে কেমন চেনা চেনা লাগলো, কোথায় দেখেছে যেন। ঠোঁট কামড়ে ভাবতে গিয়ে মনে পড়লো গতকালকের ঘটনা। গতকাল এয়ারপোর্ট থেকে ফ্ল্যাটে আসার পথে এই মেয়েটা তো তার গায়ের সামনে পড়েছিল। জাঙ্কুক আর কিছু ভাবতে পারলো না। তখন এসে হাজির হলো মিস্টার করিম। ক্লাসরুমে তখন পিনপতন নীরবতা। সকলেই জানে যে মুহূর্তটির জন্য এতক্ষণ অপেক্ষাটা এসে গেছে। দরজা খুলে প্রবেশ করলেন ভার্সিটির অভিজ্ঞ ও সম্মানিত ভাইস চ্যালেঞ্জার মিস্টার করিম। তার পাশে হেঁটে আসছে একজন লম্বা সুঠম দেহী তরুণ। এক মুহূর্তের জন্য সবাই তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য হলো। ইতিমধ্যে ভিসির সাথে এত হ্যান্ডসাম সমবয়সী একজন পুরুষ দেখে মেয়েরা গুনগুন করা শুরু করে দিয়েছে। কিছু কিছু আলালের দুলালের ঘরের মেয়েরা তো এত সুন্দর যুবক দেখে হা হয়ে তাকিয়ে আছে। এমনকি জেবিনা চোখ বড় করে সেদিকে চোখ রেখে বলে উঠল, বোন, খাটাস ভিপি এটা কাকে সাথে করে আনছে? কি সুন্দর দেখতে, হ্যান্ডসাম, ডেশিং, লম্বা, ফিট বডি, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ হিরো। মেয়ে তো ফিসাল গায়ে রে। কিছুক্ষণ আগে ধাক্কা খেয়ে মূর্ছা চলে যাওয়া তে বেঞ্চের উপর মাথা রেখে বড় বড় শ্বাস নিচ্ছিল। হঠাৎ করে ক্লাসের কোলাহল একদম বন্ধ হয় সে অবাক হয়েছে। যেমনির এমন অদ্ভুত কথা শুনে তেও মাথা তুলে তাকাতে আবারও তীব্র ধাক্কা খেলো। হায় হায়, এই লোকের সাথে একটু আগে ধাক্কা খেয়েছে আর এবার একটু মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো তে। তৎক্ষণাৎ গতকালকের ঘটনা মনে পড়লো। এই তো সেই কেয়ারলেস পারসন যার জন্য সে রাস্তায় উষ্টা খেয়ে পড়েছে। চোখ পিটপিট করে জাঙ্কুককে দেখে চলেছে। এই লোক এখানে কি করছে? আর জেমিন এদিকে ক্রাশ খেলো জাঙ্কুকের উপর। সকল স্টুডেন্টদের শান্ত হতে বলে মিস্টার করিম গলা শেষ পরিচিত গাম্ভীর্য রেখে বলে উঠল, স্টুডেন্টস, এই মুহূর্তে তোমাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি আমাদের ইংরেজি বিভাগের নতুন প্রফেসর মিস্টার জিউন জাঙ্কুক। অত্যন্ত মেধাবী একজন তরুণ শিক্ষক, যার গবেষণা অভিজ্ঞতা আগামী দিনে তোমাদের অনেকটা পথ দেখাবে বলে আমি নিশ্চিত। আজ থেকে উনি তোমাদের ক্লাস নেবেন।
কথা শেষ করে তিনি জাংকুকের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। জাংকুক, দিস ইজ ইউর ক্লাস অ্যান্ড স্টুডেন্টস, প্লিজ টেক ইউর টাইম, বেস্ট অফ লাক। জাংকুক সম্মান প্রদর্শন করে মাথা নোয়ালো। এরপর করিম প্রস্থান নিলে কয়েক পা এগিয়ে ক্লাসের সামনে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে জাংকুক বলল, সো স্টুডেন্ট, আমি জিওন জাংকুক। আজ থেকে আমাদের নিউ জার্নি শুরু। আই হোপ ইউ আর উইল কোঅপারেট মি। অন্টিউ। পুরো ক্লাস একসাথে বলে উঠল, শিওর স্যার। একমাত্র তে ছাড়া ক্লাসের সবাই অনেক হাসি মুখে উদ্গ্রীব হয়ে তাকিয়ে রয়েছে জাংকুকের মুখের দিকে। জিনিসটা খেয়াল করে বিরক্তির শ্বাস ফেলল জাংকুক। এসব একদমই পাত্তা দেওয়া যাবে না। জাংকুক যেই কাজে এসেছে সেই কাজের দিকেই ফোকাস দিতে হবে। এদিকে তবদা খেয়ে থাকা তের মনে হঠাৎ যেন ঝড় উঠল। সবার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটার সাথে তার একটু আগে সে অদ্ভুত মুহূর্তের শুরু, গতকালকের ঘটনা, অথচ এখন সে তার শিক্ষক। আচ্ছা, এই লোক যদি গতকালকের ঘটনা মনে রাখে তাহলে খারাপ ব্যবহারের জন্য ভালোই বেগ পোহাতে হবে তেইকে। তে আস্তে করে চোখ নামিয়ে নিল, অথচ জাংকুকের চোখ তখন ক্লাসের প্রতিটি মুখ পড়ার চেষ্টা করছে, বিশেষ করে একটা পরিচিত মুখ খুঁজে নিতে। একটু আগে জাংকুক তেকে এই ক্লাসে ঢুকতে দেখেছে। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সতর্কতার সাথে চোখ বুলিয়ে জাংকুক তেকে খুঁজে পেল। তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকা তের সাথে চোখাচোখি হতেই তে চমকে গিয়ে হাতের বই উঠিয়ে মুখ ঢেকে ফেলে। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করে প্রফেসরের অভিব্যক্তি। জাংকুক এক পলক তের দিকে তাকিয়ে আবারও সবার দিকে চোখ রাখে। এবার গম্ভীর স্বরে বলে ওঠে, যেহেতু আজ আমাদের প্রথম দিন, সো আমিও বাকি টিচারদের মতো আজ তোমাদের একাডেমিক ক্লাস নিচ্ছি না। চলুন আমরা পরিচিত পর্ব আগে শেষ করি। আপনারা একে একে খুব শর্টলি নিজেদের পরিচয় দিন। খুব খুশি হলো সব মেয়েরা, যে যত সুন্দর করে পারলো নিজেদের উপস্থাপন করলো। কেউ কেউ এমন মিষ্টি করে জাংকুকের দিকে তাকিয়ে পরিচয় দিল যেন বিয়ের আগে পাকা কথা হচ্ছে। এসব নৃত্যকর কাহিনী দেখে আজ যেমন বিরক্ত হলো না, বরং হিংসে করলো, কারণ সেও চরমভাবে জাংকুকের উপর ক্রাশ খেয়েছে। এদিকে শাড়ি অনুযায়ী দুজনের পর তের পরিচয় দেওয়ার পালা। তের বুকের ভেতর ধুকবুকানি বেরিয়ে চলেছে। একে তো নিজের অজান্তেই প্রফেসরের সঙ্গে দুবার ধাক্কা খাওয়ার অদ্ভুত ইতিহাস, তার উপর এখন সামনে দাঁড়িয়ে তাকে নিজের নাম বলতে হবে। চিনতে পেরে আবার গতকালকের জন্য অপমান করে কিনা ভেতর ভিতর নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু হাতে তালু ঘেমে উঠেছে, কণ্ঠ শুকিয়ে এসেছে। বড় বড় শ্বাস নিল মেয়েটা। জেমিন এবার পাশে কনুই গোতা দিয়ে বলে উঠল, তে ওঠ, দাঁড়াস না কেন, তোর পালা, বল বল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো তে, মাথা নিচু, গলা একটু কাপা, ঠোঁট ভিজিয়ে খুব নর্মভাবে বলে উঠল, গুড মর্নিং স্যার, আমি কিম তেউং। এভরিওয়ান কলস মি শর্টলি তে। খুব নিচু গলায় বলল তে। তারপর হঠাৎ তের মনে পড়ে গেল একটু আগে ক্লাসরুমের করিডোরে সিঁড়ি ধারে পড়ে যেতে যেতেও রক্ষা পেয়েছে জাংকুকের হাতে। সে এক দৃষ্টিতে তাকাতে পারছে না, কিন্তু জাংকুক তখনও তাকিয়ে আছে সোজা তের চোখে। সে কনফিউশনে আছে। গতকালকে রুড বিহেভ করা মেয়েটাই কি এখন তার সামনে ভেজা বিড়ালের মতো মিহিয়ে আছে? জাংকুক ঠান্ডা কিন্তু স্থির দৃষ্টি, যার মধ্যে প্রশ্ন আছে, সংশয় আছে এবং হয়তো অল্প একটু বিস্ময়ও। কিম তেউং। জাংকুক নামটা একবার বিড়বিড় করে উচ্চারণ করলো। এক মুহূর্তে চুপ থেকে নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, ভেরি গুড, নামটা ইউনিক, থ্যাংক ইউ, সিট ডাউন। সময় না নিয়েই তে ধপ করে বসে পড়ল। পাশে বসা যেমন মিষ্টি করে হেসে বলল, এত কিউট করে তুই তোর নামটা বললি। প্রফেসর মুগ্ধ হয়েছে মনে হয়, নামটা পর্যন্ত রিপিট করলো। মাই গড, তুই নিশ্চিতভাবে স্যারের নোটিসে চলে এসেছিস রে। চুপ কর জেমিনের বাচ্চা, বেয়াদবি করিস না। এমনিতেই ভয়ে বুক কাঁপছে আমার। কিন্তু তে নিজেও জানে জেমিন হয়তো একেবারেই ভুল কিছু বলেনি। জাংকুকের চোখে যে এক ধরনের সতর্ক রেখার চিন্তা, সেটা তো সে নিজেও ঠিকঠাক বুঝে উঠতে পারছে না। এদিকে জাংকুক আবার পরিচিত পড়বে মন দিল, তার ঠোঁটের কোণে হঠাৎ এক রহস্যময়ী হাসি দেখা গেল। এবার বাকিরা নিজেদের পরিচয় দিতে থাকলো। জাংকুক বোধহয় শুনলো বা শোনার প্রয়োজন মনে করলো না। খুবই আড়ালে তীক্ষ্ণ পাখা হাসি রেখা ফুটে উঠলো জাংকুকের ঠোঁটে। তাহলে কি সে আগে থেকে কোনো পরিকল্পনা নিয়ে এই ভার্সিটিতে এসেছে, নাকি শুধু কাকতালীয় কিছু? বেশ রঙিন আর প্রাণবন্ত ক্যাম্পাসের ক্যান্টিনে সাদা সবুজ রঙের ছোট ছোট টেবিল আর চারপাশে ছড়ানো কাঠের চেয়ারগুলোতে গমগমে ভিড়। এক কোনায় ছোট টেবিলটায় বসে আছে তে আর জেমিন। তের সামনে রাখা চিকেন প্যাটিস, কেক আর ঠান্ডা কোক, আর জেমিন হাঁটু মোড়ে বসে আছে চিকেন রোল আর ডাবল সস লাগানো ফুচকার প্লেট নিয়ে। এই মেয়েটা ভর দুপুরে এসব কী করে খায় তা ভেবে পায় না তে। প্রতিদিন এই নিয়ে 10 মিনিট বকবক করলো, আজ কেন যেন ঠোঁট কামড়ে বসে থাকলো তে।
ঠান্ডা কোকের বোতলটা নাড়তে থাকলো। যেমন এক কামড় ফুচকা মুখে দিয়ে প্রায় নেশালো গলায় বলল, উফরেতে আজ আমি বাসায় ফিরতে পারবো না, তুই আমার ধর প্লিজ। জাঙ্কুক স্যারের সেই ধাঁধালো চোখ, কি সুন্দর ঠোঁট, আহারে পিকচার পারফেক্ট। আমার তো খুব লজ্জা করছে। তাই বিরক্ত হয়ে চোখ তাকালো। এই যে জেমিনের বাচ্চা, খেতে দে একটু শান্তিতে। আমি গিলতে বসেছি, গিলতেও দিবি না তুই? উনি সুন্দর সেটা আমিও দেখেছি, এত রিয়েক্ট করছিস কেন? যদি উনি বিবাহিত হয় তখন অকালে ছাকা খেয়ে মরবি। ভালো ভালো বলছি, অফ যা। আব্বে চুপ থাক, ওনাকে দেখে কি মনে হয় উনি বিবাহিত? উনি একদম পিওর সিঙ্গেল, আই এম শিওর। তুই বুঝবি না, ওই লোকটা হ্যান্ডসাম হওয়া ছাড়াও একদম প্রফেসর ম্যাটেরিয়াল। দেখলি না যখন বললো ভেরি গুড, আমার মনে হচ্ছিল আমার জীবন সার্থক। তুই না তখন বলে আমার দিকে তাকিয়ে বলেছে, এখন তুই এবার তোর দিকে কল্পনা করছিস। তাই এক চুমুক কোক খেয়ে ঠান্ডা গলায় বলল। জেমিন একটু লাজুক হয়ে বলল, আরে এইটাই তো প্রেমের সূচনা রে। একসাথে অনেকজনই ভাবে সেই তাকিয়ে দেখেছে, কিন্তু আমার তো কনফার্ম ফিলিং এই লোক আমাদের লাইফে কিছু একটা করে যাবে। তে থমকে যায় একটু। সত্যি জাঙ্কুকের চোখে সেই রহস্যময়ী অভিব্যক্তি, ঠোঁটের কোণে বাঁকা হাসি, সব মিলিয়ে এমন লাগছিল যেন তার আগমনটা নিছক শিক্ষক হয়ে পড়াতে আসা নয়, যেন আরও কিছু আছে। আমি জানি না তোর কি মনে হয়, তবে আমি এই মানুষটাকে নিয়ে একদমই নিশ্চিন্ত হতে পারছি না। তার চেয়ে বরং নিজেকে নিয়ে টেনশন হচ্ছে আমার। একদম স্বাভাবিক না উনি, লক্ষ্য করেছিস ওনাকে দেখতে কিছুটা বিদেশিদের মতো, আর খুব কম বয়স মনে হচ্ছে। জেমিন মুখে রোল পুড়ে চোখ গোল করে বলল, ইস, আর আপনি তো ম্যাডাম পুরো বিদেশিদের মতো। আপনার বিড়ালের মতো চোখ আর লালচে চুল, তাহলে তুমিও তো বিদেশি। কথা মিথ্যে নয়, তাই প্রাকৃতিকভাবে আর পাঁচটা মেয়ের মতো নয়, তার মাঝে একটু একটু বিদেশি ভাব পাওয়া যায়। বাইরের রোডটা একটু ঝিমিয়েছে, ক্যান্টিনের জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ক্লাসরুম বিল্ডিংয়ের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে সেই পরিচিত সুদর্শন ছায়া জিও জাঙ্কুক, এবং অজান্তেই তের চোখ কিছুক্ষণ সেদিকে আটকে থাকে। ভার্সিটি শেষ হওয়ার পর কাই তে রাস্তা আটকে দাঁড়িয়েছে। তার প্রশ্ন, কেন তে তার সাথে ব্রেকআপ করলো? রাস্তা ছাড়ো কাই, চেঁচিয়ে মানুষ জড়ো করতে বাধ্য করবে না বলে দিলাম। এদিকে যেমন হুট করে কাই কীভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকে ডেকে বলল, কি হয়েছে রেতে? তে জেমিনের কথার জবাব না দিয়ে কায়ের দিকে দ্বিগুণ ক্রোধে তাকে বলে উঠল, তোমার মতো কাপুরুষের দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে আমার। আমি ভদ্রভাবে বলছি রাস্তা ছাড়ো, ডিস্টার্ব করো না আমায়। কালো রঙা জ্যাকেট পরা কায় সানগ্লাস খুলে বাঁকা এসে ক্ষুব্ধ হয়ে বলল, এই তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম? সামান্য একটু কারণে মুখের কথা কেড়ে নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠল তে। সামান্য, লাইক সিরিয়াসলি? এটা সামান্য কিছু ছিল? তুমি আমাকে রুম ডেটের প্রস্তাব দিয়ে বলেছো এটা সামান্য কিছু? হোয়াট দ্য হেল! ভুলটা আমায় যে তোমার মতো নোংরা মন মানসিকতার ছেলের সাথে রিলেশনে গিয়েছিলাম আমি। পুরো ঘটনা বুঝতে পেরে এবার জেমিনের চোখে আগুন নিয়ে বলে উঠল, হতছাড়া কুত্তা বাচ্চা, আমি জানতাম তুই এটা পেরেছিলে, এই কারণেই থেকে সতর্ক করেছিলাম। বেয়াদব ছেলে, লজ্জা করে না? আবার রাস্তা আটকে বড় বড় গলায় কথা বলছিস। তে জেমিনকে চুপ থাকতে বলল, এমনিতেই কাই তাদের সিনিয়র, কোনো ঝামেলা করে তাদেরই প্রবলেম হবে। কাই আর নিতে পারল না, সে এবার নিজের আসল রূপ বের করে থাপা মেরে চেপে ধরলো তের হাত। হিংস্র চাহনি দিয়ে দাঁত কিরমির করে বলতে থাকলো, এই মেয়ে, নিজেকে কি ভাবিস? আরে তোর মতো হাজারটা মেয়ে আমি আমার বিছানা নিতে পারি, বেশি দিমাগ দেখাবে না আমাকে। রূপের খুব অহংকার, এমন অবস্থা করবো যে কুকুরও ফিরে তাকাবে না। তের হাত কায়ের মুখের একদম কাছাকাছি এসে থেমে যায়। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়, নিজের একটা কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা করছে সে। এরপর ধীরে ধীরে চোখ মেলে কায়ের দিকে তাকিয়ে গর্জে ওঠে, তুমি যদি আমার হাতটা এখনই না ছাড়ো তাহলে আমি চেঁচিয়ে পুরো ক্যাম্পাস জড়ো করে ফেলবো। সেদিনও লজ্জা করেছিল, আজকেও করবে, তবে সেটা তোমার, আমার না। কায় একটু চমকে যায়, কিন্তু হাত ছাড়ে না, বরং আরও শক্ত করে চেপে ধরে। এবার পাশ দিয়ে যেতে থাকা কয়েকজন স্টুডেন্ট বিষয়টা দেখতে পেয়ে তাকাতে শুরু করে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা অথচ গম্ভীর গলা শোনা গেল, হাতটা ছাড়ুন মিস্টার কাই। নীলের ঠান্ডা, গভীর এবং খানিক পরিচিত স্বরে তে আর জেমিন ঘুরে তাকালো। জিয়ন জাঙ্কুক দাঁড়িয়ে আছে, তার কাঁধে ব্যাগ ঝুলানো, চোখে ঠান্ডা অথচ ভয়ানক রাগ। তার কণ্ঠে কোনো উচ্চস্বতা নেই, কিন্তু এতটাই দৃঢ়তা যে মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে যাচ্ছে। কাই জাঙ্কুককে সকালে দেখেছে, তাই নিউ প্রফেসরকে দেখে সে একটু থতমত খেয়ে ফেলল। স্যার, এটা আসলে আমাদের প্রাইভেট বিষয়, আমাকে প্রাইভেট পাবলিক শেখাবেন না কাই। ভার্সিটি একটা পাবলিক প্লেস,
পাবলিক প্লেসে একটা জুনিয়র মেয়ের হাত চেপে ধরার লাইসেন্স আপনাকে কে দিয়েছে? এটা একটা পাবলিক স্পেস, আর আপনি এখন ক্রাইম করছেন। চাইলে এক্ষুনি ডিসিপ্লিনারি অ্যাকশনের নাম পাঠাতে পারি ডিন অফিসে। ধীরে ধীরে কায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এবার যেমনি একটু সুযোগ পেয়ে জাঙ্কুকের পাশে এসে বলল, স্যার জানেন, ও আমাদের ভয় দেখাচ্ছিল। তেকে হুমকি দিল। জাঙ্কুক হালকা মাথা নাড়ল। আমি দেখেছি, শুনেছি। আপনারা দুজন একটু অফিস রুমে চলুন, এটা রিপোর্ট করতে হবে। এই ছেলেকে আর ছাড় দেওয়া যাবে না। হাত দেখে বোঝা যাচ্ছে র্যাগিংও করে। কায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে, ফুঁসছে, কিন্তু চারপাশে জমে যাওয়া ছাত্রছাত্রীদের ভিড় আর জাঙ্কুকের তীক্ষ্ণ চাহনি শেষ পর্যন্ত কিছু না বলে জ্যাকেটটা ঠিক করে দ্রুত হাঁটতে থাকে। তে দীর্ঘ শ্বাস ফেলল। জাঙ্কুক এবার নরম গলায় বলল, আপনি ঠিক আছেন? তে শুধু মাথা নাড়ল। জাঙ্কুকের চোখে এবার অন্য এক ভাব দেখা গেল। আর জেমিন সে ফিসফিস করে বলল, তে স্যারের আগমনের টাইমিংটা কিন্তু সিনেমার চেয়েও ভালো। জ্যোৎস্না তে আর কিছু বলো না, কিন্তু সে জানে আজকের দিনটা সে কোনোদিন ভুলতে পারবে না। আর জাঙ্কুকের সেই চুপচাপ দাঁড়িয়ে থাকা চেহারাটা মনে গেঁথে থাকবে। চুপি সারে তার ভেতরের ভয়গুলো একটু একটু করে গলে যেতে লাগলো। হঠাৎ করে জাঙ্কুক তেয়ের দিকে মাথা খানিক নামিয়ে খুব নিচু গলায় বলল, একটু দেখে শুনে মানুষ নির্বাচন করবেন মিশতে, বিশেষ করে এসব ক্ষেত্রে। এমন হেলা করলে লাইফের আসল মজাটাই পাবেন না। শুধু শুধু এমন ডাস্টবিনের সাথে সময় নষ্ট করে কেন নিজের অনুভূতি হারাচ্ছেন? সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শিখুন, নইলে প্রেম ভালোবাসার আসল অর্থ বুঝতে পারবেন না। জাঙ্কুকের কথাগুলো খুব নিচু গলায় বলা হলো। তের কানে ঠিকই বাজলো। ঠোঁট কাঁপলো তার, কিন্তু কিছু বলো না। বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না যে। চোখ নামিয়ে নিল নিচের দিকে, অথচ মুখে তীব্র কিছু জবাব লুকিয়ে রেখেও যেন কিছু বের করলো না। তার ভেতরে যেন একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছে। যে মানে একটু দূরে দাঁড়িয়ে মুস্কি হাসলো। সে জাঙ্কুকের কথা শুনে অবাক হলো। ফিসফিস করে বলল, কেন যেন মনে হচ্ছে সিনেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। জাঙ্কুক তার দিকে তাকালো না, শুধু ব্যাগের স্ট্র্যাপটা কাঁধে একটু ঠিক করলো আর ধীরে সুস্থে প্রস্থান নিল। তে একটু মাথা নাড়ল ধীরে। রাগে দুঃখে খুব কান্না পাচ্ছে তার। আসলেই সে তো কোনো কারণ ছাড়া নিজের অনুভূতি নষ্ট করছে। কী দরকার নিজেকে মানসিকভাবে ভেঙে দেওয়া? তের ভিতরে কোথাও কেউ যেন বলে উঠছে, ডাস্টবিনে না, এবার নিজেকে ঠিক ঠিক জায়গায় রাখার সময় হয়েছে। তে ঠিক জায়গায়, ঠিক মানুষটার পাশে। জাঙ্কুক ফ্ল্যাটে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। সময় পার করতে ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই কানেক্ট করতে রীতিমতো ঝড় উঠে গেল বেচারা জাঙ্কুকের ফোনে। ফেসবুকের নোটিফিকেশন অফ করা থাকলেও এতদিন ধরে দুর্ভিক্ষে থাকা ইনস্টাগ্রামের হঠাৎ চমকপ্রদ আগমন চমকে দিল জাঙ্কুককে। বেশ ভয় নিয়ে কাঁপা হাতে ইনস্টাগ্রামে ঢুকে দেখা গেল প্রায় 100-র মতো মেসেজ, আর বরাবরের মতোই সব মেয়ে। ফলোয়ার্সও বেড়ে দ্বিগুণ প্রায়। এইসব যে ভার্সিটির স্টুডেন্টদের কেমতে তা বুঝতে বাকি নেই। নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে জাঙ্কুকের। তবে আগে হলে এই বিষয়টা সে উপভোগ করলেও এখন তা করতে পারছে না। সত্যি সে আড়ালে থাকতে চাইছিল, কোনোভাবেই মানুষের নজরে পড়তে চায়নি সে। বেশ বিরক্তি নিয়ে জাঙ্কুক ফেসবুকে ঢুকেও একই অবস্থা দেখলো। বিরক্ত হয়ে জাঙ্কুক ফোনটা এক পাশে ছুঁড়ে ফেলে দিল। মনে মনে বলল, এজন্যই তো কারোর সামনে আসতে চাইনি। কিন্তু চাইলে কি সব কিছু নিয়ন্ত্রণ করা যায়? আসতে একে ওইভাবে সামনে দাঁড়িয়ে কায়ের মুখোমুখি হতে দেখে নিজেকে আটকে রাখতে পারেনি। কেউ একজন ওর সীমা ছাড়িয়ে গিয়েছিল, আর সেটাই হয়তো জাঙ্কুকের না দেখা নিয়মের বাইরে চলে গিয়েছিল। পাশ ফিরে বিছানা শুয়ে পড়ল সে। এক হাতে কপাল চেপে ধরল, চোখ বন্ধ করলো। তবুও মনের মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে একটা দৃশ্য। একটা দীর্ঘশ্বাসে বেরিয়ে এলো জাঙ্কুকের বুক চিরে। তারপর নিচু গলায় নিজের সাথে বলে উঠল, আপনি না চাইতে আমার খাতে কিছু দায়িত্ব পড়ে গেছে ম্যাডাম। আর একবার দায়িত্বের ভার পেলে তা এড়িয়ে যাওয়া খুব বেশি কষ্টকর, কিন্তু এই অনুভূতিটাও কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যাচ্ছে না। ফলের দোকানের সামনে লোক জিজ্ঞেস করছে। হোটেলের আশেপাশে একটাই ফলের দোকান সবচেয়ে বেশি ভালো, আর তার শত কষ্ট হওয়া সত্ত্বেও তে বা জেমিনি এখান থেকে সপ্তাহে 2-3 বার ফল কিনে। তবে বরাবরই এইসব কেনাকাটার কাজটা তেই করে, কারণ ভালো মন্দ যাচাই বাছাই করে সঠিকটা কেনা বা দাম দর করায় এসবের ক্ষেত্রে তে অনেক এক্সপার্ট। যদিও ঠিক তার উল্টো হচ্ছে জেমিন। গালি দিতে দিতে হাঁটতে থাকা জেমিন হঠাৎ কোনো কিছুর সাথে জোরে সোরে একটা ধাক্কা খেলো। তৎক্ষণাৎ জেমিনের হাতে ধরা ফলের ব্যাগটা ছিটকে পড়ে গেল রাস্তায়। এমনিতে এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে ফলগুলো কিনেছিল, তার উপর এভাবে কষ্টে কেনা ফলগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে মাথা রক্ত চড়ে গেল তার। এই আপনি চোখে দেখেন না? সামনে লোকটা ফোনে কথা বলছিল। আকস্মিক ঘটনায় সে পুরো অপ্রস্তুত, তবে সোজা হয়ে ধীরে ধীরে মাথা উঠিয়ে
জেমিনকে দেখে মানুষটা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। শোভনের কাছ থেকে জাঙ্কুকের ফেসবুক আর ইনস্টাগ্রামের বর্তমান করোনা অবস্থার কথা জেনে হাসতে হাসতে বিছানা থেকে পড়ে গিয়েছিল সাইনো। তাই প্রাণপ্রিয় বন্ধুকে আরেকটু খোঁচা মারতে তার বাড়ির দিকে তাড়াহুড়ো করে পা বাড়িয়েছিল সে। আর ফোন কানে শোভনকে কল করতে গিয়েই বাঁধল বিপত্তি। জেমিনকে দেখে মুখটা মিষ্টি করে সে খুব শান্ত গলায় বলল, দেখেছিলাম, কিন্তু আপনি হঠাৎ করে ঘুরে দাঁড়ালেন। সরি, আমি বুঝতে পারিনি। ফলগুলো কুড়িয়ে দিচ্ছি। জেমিনের রাগ দ্বিগুণ হলো। ফল কুড়িয়ে দিবেন মানে? আরে আপেলগুলো তো ধুলা গড়াগড়ি খাচ্ছে। সায়নও ঝুঁকে একে একে ফলগুলো তুলে একটা পরিষ্কার কাগজে মুছে দিতে দিতে বলল, আরে সুন্দরী রমণী, এত হাইপার হলে চলবে? ফলগুলো ধুয়ে নিলে খাওয়া যাবে, বুঝলেন? ফুল করে এমন হয়েছে। ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট। আমি ইচ্ছে করেছি বলুন? সায়নের কথার ভাবভঙ্গি দেখে ভুরু কুঁচকে তাকালো জেমিন। ছেলেটাকে তার সাথে ফ্ল্যাট করছে, করলে করুক, তার কাছে আসে যায় না। সায়নের সব ফল আগের মতো ব্যাগে ঢুকিয়ে বলল, নিন, ফলগুলো ফেলে দেবেন না। আপনার যদি পাকা হয় তাহলে শুধু বাইরের ধুলো মুছে খেলেই হয়, ভেতরটা নষ্ট হয়নি। আপনি বায়োলজির স্টুডেন্ট নন, তাই হয়তো জানেন না। জেমিন বিরক্তি কণ্ঠে বলে উঠল, আপনার এত জ্ঞান আমাকে না বললেও চলবে। রাগের মাঝে আপনাকে দারুণ মানে, জানেন? আপনার রাগে কিউট একটা ব্যাপার আছে। জেমিন এবার সত্যি রেগে গিয়ে বলল, আজব মানুষ তো। আপনি কি আমার সাথে সত্যি ফ্লার্ট করছেন? লজ্জা করে না? একদম না। আমি তো এত সহজে কারোর প্রতি দুর্বল হই না, কিন্তু আপনি একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আর তাছাড়া আমি বিশ্বাস করি, প্রথম দেখায় মুগ্ধ হওয়া মানেই প্রেম নয়। প্রেম হতে হলে আরও দুবার দেখা হওয়া প্রয়োজন। তবে আজকের এই ধাক্কাটা মনে থেকে যাবে, এটা নিশ্চিত। জেমিন মুখ ফিরে নিল, তবুও চোখে এক ঝলক অস্বস্তি নিয়ে বলল, ধাক্কাটা তো মনে রাখার মতো কিছু ছিল না। ওসব বাদ দিন। আচ্ছা, আপনার নামটা জানলাম না, তাতে কি হবে? মানে আপনাকে দ্বিতীয়বার খুঁজে পেতে সহজ হবে। একটা চোখ টিপে ফেললো সাইডও। জেমিন এবার থতমত খেলো, আঙুল উঁচিয়ে বলল, আপনি খুব বাজে ধরনের মানুষ। ধন্যবাদ। এটা এখনও কেউ এভাবে বলেনি। তবে বাজে হলো আজকের ফলগুলো আপনাকে আমি ফেরত দিয়েছি, ঠিকঠাক তাই না? জেমিন ফলের ব্যাগটা শক্ত করে ধরলো। থ্যাংক ইউ। সাবধানে হাঁটবেন। তারপর রেগে হাঁটতে শুরু করলো সে। জাঙ্কুক পেছনে দাঁড়িয়ে হাসলো। নামটাই জানতে পারলাম না, কি বলা যায়? ও, মিস ফলালি। দেখা হবে আবার। আমার মন বলছে। পরের দিন, বোনটি, মিষ্টি বোন, আমার কথাটা একবার শোন। আজ ভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই ভাই, শুধু শুধু কেন জেদ করছিস? দ্বিতীয়বারের মতো জেমিনের অসহায় মুখে বলা কথাগুলো পাত্তা না দিয়ে হাতে ঘড়ি পড়তে শুরু করলো তাকে আজ ভার্সিটিতে যেতেই হবে। গত সপ্তাহে 2টো ক্লাস মিস দিয়ে তার যে ক্ষতিটা হয়েছে সেটা ভোলার মতো না। এমনকি ক্লাসের ম্যাম নিজে ডেকে নিয়ে গিয়ে তাকে নোটসগুলো ভালো করে পড়তে বলেছে। এদিকে আজ জেমিনের হঠাৎ করেই পেট খারাপ। ভোর থেকে বাথরুমে যেতে যেতে তার অবস্থা মোটামুটি কাহিল। মাঝে মধ্যে ইচ্ছে করছে বাথরুমে চেয়ার নিয়ে গিয়ে বসে থাকতে। সকালবেলা প্রতিদিন দুধ চা খাওয়ার জন্য আজ জেমিনের এই অবস্থা। আর তাই সে চাচ্ছে তেও ভার্সিটিতে না গিয়ে তার সাথে থাকুক। কিন্তু নিষ্ঠুরতে জেমিনকে ওষুধ খাইয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছে। আজ ভার্সিটির ক্লাস শুরু হওয়ার আগে তে সিদ্ধান্ত নিল লাইব্রেরিতে কয়েকটা বই নিয়ে নোটস তৈরি করবে। তাই ক্লাসে না গিয়ে সরাসরি লাইব্রেরির দিকে পা বাড়ালো সে। টেবিলের সারি জুড়ে কারো বসার চিহ্ন নেই। এক কোণে রাখা ডেস্কটপগুলোর মনিটরও নিস্তব্ধ। এরকম শুনশান পরিবেশে তীর বেশ ভালোই লাগে। ভেতরে ঢুকে লাইব্রেরির মাঝামাঝি টেবিলটাতে ব্যাগ নামিয়ে বই বের করে রাখলো সে। ধীরে ধীরে নিজের হাতে লেখা নোটসগুলো খাতা খুলে বইয়ের পৃষ্ঠা মেলাতে মেলাতে কাজ শুরু করে দিল। নিঃশব্দে কলম চলতে লাগলো পাতার উপর। কিন্তু তার হয়তো জানা নেই, ঠিক তার ডান দিকে এক সারি পেছনের বেঞ্চে বসে আছে জাঙ্কুক। কালো রিমের চশমার ফ্রেমে চোখ লুকিয়ে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মাঝে মাঝে চোখ তুলছে সামনের দিকে। লেখা, তার বসার ভঙ্গি, এমনকি টুপটাপ চুল সরিয়ে খাতা দেখার মুহূর্তগুলো অজান্তে তার নজরে চলে আসে। তেকে লাইব্রেরির ভেতরে ঢুকতেই লক্ষ্য করেছে জাঙ্কুক, কিন্তু কোনো এক কারণে নিজের উপস্থিতি বুঝতে দিল না। প্রথমে পড়ায় মন দিল, অদ্ভুতভাবে নিজেকে বইয়ে ধরে রাখতে পারছে না জাঙ্কুক। হালকা এক মুগ্ধতা নিয়ে বসে থাকা মেয়েটার খোলা চুলের দিকে তাকিয়ে থাকে খানিকক্ষণ। তারপর নিজেকে আবার বইয়ে ফেরায়। প্রথমে নিজের মতো করে কাজ করে গেল। হুট করে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কিছু একটার। বইয়ের পাতা উল্টানোর শব্দে সতর্ক হলো ধীরে সুস্থে ঘাড় কাত করে ডানে তাকাতে জাঙ্কুককে বুক সেলফের এক পাশে দাঁড়িয়ে বই পড়তে দেখে বিচলিত হলো সে সময় জাঙ্কুকও চোখ তুলে এদিকেই তাকিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করে
তে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বিনয়ের সহিত মিনমিন করে বলল, সরি স্যার। আপনি এখানে আছেন জানতাম না, অ্যাকচুয়ালি নোটস করছিলাম, আপনার উপস্থিতি বুঝতে পারিনি। জাঙ্কুক বেশ স্বাভাবিকভাবে বলল, অলরাইট, লাইব্রেরি তো আপনাদের জন্যই মিশতে, আপনি নিশ্চিন্তে নিজের কাজ করতে পারেন। বিনয়ী ভাব নিয়ে আবারও বসে পড়লতে, কিন্তু একটা জিনিস সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। গতকাল থেকেই প্রফেসর জাঙ্কুক তাকে তার নাম ধরে ডাকছে। তে চেষ্টা করছে নিজেকে বইয়ের পাতায় ফেরাতে, কিন্তু মন তার দিক থেকে সরে গিয়ে যেন পাশে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দিকে টানছে বারবার। চোখের কোণে ঝাপসা ছায়ার মতো তার উপস্থিতি বুঝতে পারছিল সে। আর তার ভিতরের অস্বস্তিটাও ধীরে ধীরে বাড়ছিল। মাথার ভিতরে বারবার প্রতিধ্বনিত হয়েছে ডাকটা। প্রথম দিকে ভেবেছিল মনে মনে শুনেছে, কিন্তু না। গতকালও ক্লাসে প্রশ্নের উত্তর দেওয়ার পর একবার তাকিয়ে জাঙ্কুক বলেছিল, আবার কাজের ঝামেলার সময়ও মাথা নিচু করে বসে তে পড়তে চাইল, কিন্তু মনে মনে প্রশ্ন খসখস করলো, সবার নাম ধরে ডাকেন না তো স্যার, তাহলে আমাকে? হঠাৎ একটা সময় সাহস করে তে আবার একটু তাকিয়ে দেখে জাঙ্কুক বইয়ে চোখ রাখলেও দৃষ্টি যেন ভেতরে অন্য কিছুতে আটকে আছে। নিঃশব্দে তাকিয়ে আছে বইয়ের পৃষ্ঠার উপরে, কিন্তু পড়ছে না ঠিক মতো। দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য অথচ ঘন নীরবতা জমে উঠেছে। তারপর হঠাৎই জাঙ্কুক বই বন্ধ করলো, মাথা তুলে তাকালো তেয়ের দিকে। তে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল, কিন্তু তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল। জাঙ্কুক হালকা গলায় বলে উঠল, আপনি চমৎকারভাবে নোটস তৈরি করেন মিস্তে, আমি দেখেছিলাম। তেয়ের চোখ বড় হয়ে গেল। স্যার কখন নোটস করা দেখলো? এবার সে পুরোপুরি বিচলিত। আপনি দেখেছিলেন? মেয়েটাকে হতবাক হয়ে যেতে দেখে জাঙ্কুক হেসে ফেলল, শান্ত স্বরে বলল, হ্যাঁ, শিক্ষার্থীদের মনোযোগের জায়গাটা জানা প্রফেসরের দায়িত্ব। আর আপনি যদি নিজের নাম নিয়ে এত ভাবেন, তাহলে বলুন, আপনার নাম ধরে রাখলে অস্বস্তি বোধ করছেন? তে কিছু বলার আগে সে চোখ নামিয়ে নিল। গা দুটো লাল হয়ে উঠেছে তার। শিট, স্যার কথাটা বুঝে গেল কিভাবে? তার মুখে কি স্পষ্টভাবে অস্বস্তিটা ফুটে উঠেছে? তবে যতই যাই বলুক না কেন, জাঙ্কুকের ডাকটা তেরও ভালো লাগছে। ঠিকই তো, মেয়েরা যখন নিজেদের নাম কারো মুখে শোনে, বিশেষ করে সেই মানুষটা যদি একটু আলাদা হয়, একটু গুরুত্ববহ হয়, বা তার প্রতি সামান্য একটা টান থাকে, তখন সেই নামটাও যেন নতুন করে ধ্বনিত হয় মনে। নামটা তখন শুধুই পরিচয় শব্দ থাকে না, হয়ে ওঠে একরকম অনুভূতির উৎস। যখন কেউ একটা মেয়েকে সরাসরি তুমি না বলে তার নাম ধরে রাখে, তখন মেয়েটা মনে মনে একটু থেমে যায়, মনে করে এই মানুষটা আমাকে ঠিকভাবে লক্ষ্য করেছে, আমার অস্বস্তিকে নাম ধরে চেয়েছে। এরপর কেটে গেল বেশ কিছু সময়। এর মধ্যে বেশ ভালো বৃষ্টি হয়েছে। হোস্টেলের রাস্তা পুরো ডুবে গেছে। লাইব্রেরির জানালার কাছে জলরাশি ধেয়ে এসে আশ্রয় পড়ছে। আর তে উৎফ্রান্ত চোখে তাকিয়ে আছে বাইরের দিকটায়। আজ সে ফিরতে পারছে না। আর হয়তো ভাগ্যচক্রে আজ সে একা না। অফিসিয়াল কিছু কাজে জাঙ্কুক এতক্ষণ আটকে ছিল। কাজ শেষে গাড়ি বের করে ভার্সিটির গেট পার হতে গিয়ে সে লক্ষ্য করলো করিডোরে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তেয়ের দিকে। কিছুক্ষণ গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে আঙুল নাড়াতে নাড়াতে কিছু একটা ভেবে নিয়ে গাড়ি ঘোরালো জাঙ্কুক। তে হঠাৎ সামনে গাড়ির শব্দ শুনে চমকে তাকালো। জাঙ্কুককে গাড়ির ভেতর থেকে তেকে গাড়িতে উঠতে বলাতে একটা শুকনো ঢোক গিলে তে বলে উঠল, স্যার, আমি বৃষ্টি কমলে নিজে যেতে পারবো, সমস্যা নেই। জাঙ্কুক ভুরু কুচকে সন্দিহান কণ্ঠে শোধালো, মিস্তে, গাড়িতে উঠবেন কি না? জাঙ্কুক বেশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে তেয়ের দিকে। মেয়েটা যদি কোনো ক্রমে তার অবাধ্য হয়, তাহলে গাড়ি থেকে নেমে তেকে তুলে এনে গাড়িতে বসানোর পরিকল্পনা মনে মনে করে রাখলো জাঙ্কুক। এমনিতেই বৃষ্টির বেগ বাড়ছে। তে একদমই হতাশ। এমন নার্ভাসনেস থাকাটাও স্বাভাবিক। ভার্সিটির প্রফেসরের গাড়িতে তাকে লিফট নিতে হবে এই বৃষ্টি ভেজা মৌসুমে। তো আবার প্রফেসর জিয়ন জাঙ্কুক, বাপরে, এই বিষয়ে ভার্সিটির সিনিয়র আপুরা জানতে পারলে তে র্যাগিং খাওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। অনেকক্ষণ আকাশ কুসুম কল্পনা শেষেতে শেষবারের মতো কিছু বলার জন্য আঙুল নাড়ালো। তখনই জাঙ্কুক ভুরুকুচকে জিজ্ঞাসা করলো, সামনে একটা এক্সাম হবে আপনাদের, তাই না? সেই এক্সামে আপনি বোধহয় ইংরেজিতে বড় সড়ো একটা ডাব্বা মারবেন মিস্তে। তে চমকে উঠল। আচমকাই গালে হালকা চড় পড়েছে, তবে সেটা শব্দ ছাড়া। কথার ভেতরে ব্যঙ্গ যেন একদম মাঝখানে কেটে বসেছে তের আত্মসম্মানে। আসলে স্যার, আমার ইংরেজিটা খুব খারাপ না, একটু সহযোগিতা করলে পারবো। আর আমি আসলে একটু সময় নিচ্ছিলাম আপনার প্রস্তাবে। আমি তো ফার্ম গেটের ওই দিকটায় থাকি, আর আপনি তো উত্তরাতে, তাই অনেক দূরে আমার হোস্টেল। আপনি অত দূর এই বৃষ্টির মধ্যে কেন কষ্ট করে যাবেন, তাই আর কি। জাঙ্কুক তখনও চোখ সরায়নি, চোখে ব্যঙ্গ নেই, তবে এক ধরনের চাপা কৌতুক খেলে যাচ্ছে চোখের কোণে। এক ঘুরে উঁচিয়ে ও শুনে যাচ্ছে তেয়ের কথা। মেয়েটাকে এত চিন্তা ভাবনা করতে কে বলেছে
সেটাই ভেবে পায় না সে। মিস্তে ভেবে নিলেন এখন হয়েছে, তাহলে উঠুন। আর হ্যাঁ, ওভার থিঙ্কিং ইজ এ ব্যাড কোয়ালিটি। অ্যান্ড নাও কাম। দরজা বন্ধ করতে হবে না, আমি দিচ্ছি। তে কেমন যেন চুপচাপ হয়ে গেল। গাড়িতে গিয়ে বসলো, গাড়ি চলতে শুরু করলো। বাইরে তখনও অজোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে। এই হৃদয়ে একটা অচেনা স্পন্দন তৈরি হচ্ছে। এমন অনুভূতি আগে কখনো হয়নি, না ভয় না আনন্দ। ঠিক কি বলবে এটাকে। গাড়ির ভেতরে নীরবতা ভেঙে দেয়নি কেউ, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে বড় কথোপকথন হয়ে আছে দুজনের মাঝখানে। বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনার ছেদ ঘটিয়ে তড়াক করে ড্রাইভিংয়ে মনোযোগী জাঙ্কুকের দিকে তাকালো। চোখের মনে জাঙ্কুকের মুখমণ্ডল থেকে নেমে বুকের কাছে গিয়ে ঠেকলো। তে খুব মনোযোগ দিয়ে শার্টে জড়ানো জাঙ্কুকের চওড়া বুকের দিকে তাকিয়ে আছে। উপরের বোতাম দুটো খোলা থাকলেও তে কেন যেন আফসোস করলো আরো 2-3টে বোতাম খোলা নেই কেন, থাকলে বেশ ভালোই হতো। কি দেখছেন মিস্তে, কিছু খুঁজছেন বুঝি? না তো আসলে আপনাকে কি আমি চিনি? আমাদের আগেও কখনো কি দেখা হয়েছে? জাঙ্কুক তৎক্ষণাৎ গাড়িটা কষে ব্রেক করলো। অপ্রস্তুত থাকা চমকে গেল তে, তবে সিট বেল্ট পরায় রক্ষা পেল। আমাদের 2বার দেখা হয়েছিল মিস, সেটা আপনিও জানেন আমিও জানি। হ্যাঁ, কিন্তু তবুও চেনা চেনা লাগছে, কাছ থেকে আরো বেশি। কোথায় যেন দেখেছি আপনাকে, কিন্তু মনে পড়ছে না কিছুতেই। জাঙ্কুক বাঁকা এসে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। এই দেখে জাঙ্কুকের বন্ধুরা ঘরটা অন্ধকার করে ফেলে। 5 বন্ধু একটা টেবিলের চারপাশে গোল করে বসেছে তারা। পাশে প্রেম তদন্ত কমিটির নামে একটা খাতা। অনেকক্ষণ চুপ থাকার পর শোভন গম্ভীর মুখে ঘোষণা দেয়, শোনো ভাইরা, আজকের সবার বিষয় জাঙ্কুক ভাই প্রেমে পড়ছে কিনা। আমি বলতেছি নিশ্চিত প্রেমে পড়েছে, কারণ আমি খোঁজ নিয়েছি। বিদেশ থেকে আসার পর 7 দিনে উনি 3বার হেয়ার কাট করেছে, 2বার শার্টের বোতাম পাল্টিয়েছে, আর একবার সেলুনে ফেসিয়াল করেছে। যিনি সবসময় বলে পুরুষের সাজগোজ কিসের দরকার, উনি যদি পার্লারে যায়। প্রেম ছাড়া এর ব্যাখ্যা নেই। আরেকজন বন্ধু বলে উঠল, আমি খেয়াল করেছি উনি এখন গানের লিরিক্সে হ্যাশট্যাগ দিচ্ছে, লাইক হ্যাশট্যাগ ভালোবাসা, হ্যাশট্যাগ তুই আছিস মনে, নিঃশব্দ ভালোবাসা। আরেকজন বলে উঠল, আমি নিশ্চিত ও প্রেমে পড়েছে। আমি এক্সেল শিট বানাইছি, গত 3 দিনও 5বার ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখছি, 2বার নিজের ফোনের ক্যামেরা দিয়ে মুস্কি হাসির প্র্যাকটিস করেছে। এদিকে তে জাঙ্কুক ড্রপ করে দেওয়ার পর সে একটা অ্যালবাম খুঁজতে লাগলো। এদিকে যেমন জিজ্ঞাসা করলো, কিরে তুই কিছু খুঁজছিস? আর এভাবে খোঁজার কি আছে ঘরের মধ্যে? তেমন তো কিছুই দেখছি না আমি একটা অ্যালবাম খুঁজছি রে। এই ছবির ভিতর আমার সন্দেহ যদি সত্যি হয়, আমার জীবনের সবচেয়ে বড় চেনা জানা সত্যটাই পাল্টে যাবে, এমনকি আমার পরিচয়ও। অবশেষে তে অ্যালবামটা খুঁজে পেল। অ্যালবামের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ তের আঙুল থেমে গেল এক জায়গায়। একটা পাতার মাঝখানে সযত্নে রাখা একটা ছবি, চারপাশে কাঁচা হয়ে যাওয়া পেজ, কিন্তু মাঝখানে থাকা ছবিটা যেন এখনো জীবন্ত। একটা 7 কি 8 বছরের ছোট্ট ছেলে, হালকা কোঁকড়ানো চুল, টুকটুকে মুখ, হাসি মুখে তাকিয়েছে ক্যামেরার দিকে। যেমন পাশে দাঁড়িয়ে ছবিটা দেখলো, আরে বাচ্চাটা কিউট তো, কি এটা, বেশ চেনা চেনা লাগছে না। দেখুন উত্তর দিল না। তার চোখের দৃষ্টি ছবিটার গায়ে আটকে আছে। সবাই থেমে গেছে যেন। সে মনে মনে ফিসফিসিয়ে বলতে লাগলো, এটা হতেই পারে না। যেমন বিস্ময় নিয়ে বলে উঠল, তুই চিনিস ওকে? আমাদের ছোট্ট জোসেফ, বাগানের রাজপুত্র সে, তারই জন্মদিনের স্মৃতি। কিন্তু এই নামটা তো কখনো বলা হয়নি। মানে কি তোর, কে জোসেফ? তুই কাকে খুঁজছিলি আসলে? একটা মানুষ ছোটবেলা যেমন থাকে, বড় হলেও কি ঠিক তেমন থাকে? পসিবিলিটি কতটুকু জেমিন? জেমিন তের কথার কোনো উত্তর খুঁজে পেল না। সে শুধু বলল, তুই ঠিক আছিস তো? কে বাচ্চাটা? আরে জোসেফ, এ কি বিদেশি? হ্যাঁ বিদেশি, তবে বাঙালি। তাতে কি হয়েছে? এমন করছিস কেন? পরিচয় কি বাচ্চাটা সেটা বল। আর এই অ্যালবামটা ঠিক কাদের? তে কথাটা গ্রাহ্য না করে ঠোঁট বেজিয়ে ঢোক গেলে হাতে থাকা 3টে ছবির মধ্যে একটা ছবি জেমিনের হাতে দিয়ে বলল, একটু দেখতো এই বাচ্চাটাকে কার মতো লাগছে, খুব ভালো করে দেখ। এই মুখটা আমি ঠিক কোথায় যেন দেখেছি। জেমিন একটু ভেবে চিনতে বলে উঠল, তে এই বাচ্চাটার চুল কিছুটা জাঙ্কুক স্যারের মতো গাঢ় বাদামি, শুধু এটুকু। আর চোখ দুটো, হ্যাঁ রে ভাই, চোখ দুটো জাঙ্কুক স্যারের মতো হালকা বাদামি, একটু লাইট কালার। এই সন্দেহটা যেন আরো বাড়লো। সে বলে উঠল, এই ছবিগুলো যদি সত্যি হয়, এই বাচ্চাটা যদি সত্যি উনি হন, তাহলে উনি দেশে কি করছেন? ওনার তো ওই দেশে থাকার কথা। উনি কি বাই চান্স আমাকে চিনে ফেলেছে? জেমিন এবার প্রশ্ন করলো, মানে তুই কি বলতে চাইছিস? স্পষ্ট করে বলতো, আমি তোর কথার কিচ্ছু বুঝতে পারছি না। তুই চিনিস কিভাবে?
তে তার মাথাটা জোরে আঁকড়ে ধরলো। তার মাথাটা প্রচন্ড রকম ব্যথা করছে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না রে। পরের দিন জাঙ্কুক ভার্সিটিতে যাওয়ার পরই তার ক্লাসমেট বলে উঠলো, তোমাকে জাঙ্কুক স্যার ডেকেছে। তে সাথে সাথে জাঙ্কুকের কাছে চলে গেল। মিস্তে, গতকাল কল দিয়েছিলেন কেন? তাও দুবার। বিজি থাকার কারণে ধরিনি, বাট পরে তো আমি ব্যাক করেছিলাম, তখন আবার ধরলেন না কেন? তে সব কথা উপেক্ষা করে জিজ্ঞাসা করলো, আচ্ছা স্যার আপনার বাসা কোথায়? উত্তরা, জানেনই তো। না স্যার, আপনার জন্মস্থান স্থায়ী ঠিকানাটা কোথায়? আপনি এই প্রশ্ন করতে কল করেছিলেন মিস্তে? রিডিকুলাস, আমি জানতাম স্টুডেন্টরা আমায় এডুকেশনাল রিজনে কল করে। না মানে আমি আসলে কিছু মনে করবেন না স্যার, বিষয়টা উদ্ভট জানি, কিন্তু আপনাকে কারোর সঙ্গে মিলে যেতে দেখেছি, তাই ভাবলাম। জাঙ্কুক এবার ঠোঁটের কোনো অদ্ভুত এক চেহারা এনে বলল, মানে আপনি ভাবলেন আমি হয়তো আপনার কোনো হারিয়ে যাওয়া চেনা মানুষ? আমি নিশ্চিত নই স্যার, কিন্তু ওই যে গতকাল বললাম আপনাকে খুব চেনা চেনা লাগছে, তাই আর কি। একটা মুহূর্তের জন্য জাঙ্কুক থমকে গেল। চোখে এক ঝলক অনুধাবনের ছায়া খেলে গেল তার। জাঙ্কুক পকেট থেকে মোবাইল বের করার সময় দেখলো, আপনার ক্লাস তো এখন নেই, যান এখন। আর হ্যাঁ, ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত কাউকে করলে ভালো হয়, আমি তেমন ধৈর্যশীল নই। এই বলে জাঙ্কুক ঘুরে গেল। তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কেন যেন মনে হচ্ছে লোকটা রুড বিহেভ করার অভিনয় করলো, নিজেকে আড়াল করলো, প্রশ্নটাও এড়িয়ে গেল। এদিকে জাঙ্কুক তার ফ্ল্যাটে যাওয়ার পরই তার বন্ধুরা ঘিরে ধরলো। জাঙ্কুকের সকল কাজকর্মের প্রশ্নের উত্তর চাইল। জাঙ্কুক একটা দীর্ঘ শ্বাস ফেলে সবকিছু বলেই দিল, হ্যাঁ ঠিক বলেছিস, আমি দেশে আসি না, আর এবার দেশে আসাটাও কোনো কারণ ছাড়া নয়। আমি দেশে এসেছি আমার বিয়ে করা বউ ভিকে খুঁজতে। পাখির মতো ছোট্ট একটা বউ আমার, তাকে পেলে আবার চলে যাব। সবিন চুল কোথা চেপে কপালে হাত রেখে বলে উঠল, কি কি বললি তুই? তুই বিয়ে করেছিস? কবে? কিভাবে? তুই না সিঙ্গেল? ও সবিন, সব বলতেছি, আগে একটু সবাইকে ডেকে আন। আমার পাখির মতো বউয়ের নাম ভি। এইটা আবার কি নাম শোনালি রে? সেই ভি, ছোটবেলায় একবার দেশে তোর বাপের সাথে যে বাচ্চা মেয়েটা এসেছিল, সেই মেয়েটা, যেই মেয়েটার কথা তুই 5 বছর আগে বললি, সেই ভি। শালা, তুই কি আদৌ আমাদের সামনে নাটক করছিস না ওই দিনই ওরে? হ্যাঁ, সেদিন আমি ওকে শেষবারের মতো দেখেছিলাম। জীবনে কিছু জিনিস গল্পের মতো লাগে, কিন্তু সেগুলো সত্যি হয়। আমার আর ভিড় গল্পটা এমনই। ওর সাথে দেখা, চেনা জানা, হুট করে অনাকাঙ্ক্ষিত বিয়ে, আর সেভাবে হুট করে আমাকে এলোমেলো করে দিয়ে নিজে হারিয়ে যাওয়া। সব কিছু এতটাই দ্রুত ঘটেছিল যে আমার মনে হয় জীবন আমার সাথে এক খেলা খেলছে, এখন সেই খেলায় আমি হেরে যাচ্ছি রে। এইদিকে তে তার বাবার কাছে এসেছে। আজ কতটা বছর তার বাবা হসপিটালে একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্টে তে বেঁচে গেল। তার বাবার অবস্থা গুরুতর হয়ে যায়। তার বাবা শুধু লাইফ সাপোর্টের জন্য বেঁচে আছে। এদিকে তে অ্যাক্সিডেন্টের আগের ঘটনা সে কোনোভাবেই মনে করতে পারে না। মাথায় বেশি চাপ দিলে ব্যথা অনুভব করে। তার কিচ্ছু মনে নেই, শুধু মনে আছে তার জীবনে তার মা আর একটা ছোট বোন আছে, কিন্তু তারা কে, কোথায়, এগুলো তার মনে পড়ছে না। এইদিকে জাঙ্কুক তার বন্ধুদের বাকি কথা বলতে শুরু করলো। আমার বউটাকে খুঁজে পেল, আসলে ও আমাকে চিনতে পারছে না, আর আমি চাইলেও ওকে তুলে আনতে পারি না। ইভেন সে জানেও না সে যে বিবাহিতা নারী। আমি যদি খুব একটা ভুল না করি তাহলে ওর স্মৃতিশক্তি চলে গেছে। ওর মনে হয় আমাকেও মনে নেই। একটু হলো ওর স্মৃতিতে অবশ্য আমি আছি, এটুকু আমি বলতে পারি, কিন্তু জোর দিতে হবে যাতে পুরোপুরি চিনতে পারে আমাকে। সায়ন এবার বলে উঠল, জাঙ্কুক, তুই ভাবিকে বিয়ে করেছিস 5 বছর আগে, তারপর তোদের কিছু একটা হয়েছিল, আর এখন সে তোকে চেনে না। সিরিয়াসলি? আমি যখন থেকে বিয়ে করেছি তখন ওর বয়স 15 ছিল। আমি প্রথম ওকে মেনে নেইনি, এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। ছোট ছিল তাই আমি নিজের 23-24 বছরের যুবক হয়ে বাচ্চা টাইপের একটা মেয়েকে কীভাবে মেনে নিতাম। তবে যখন আমার হিটলার শ্বশুর রেগে মেগে নিজের পারিবারিক সমস্যার কারণে ওকে নিয়ে দেশে চলে আসে, তখনই বুঝতে পারি কবুলের আকর্ষণটা মিস করতে থাকি আমার পাখির মতো ছোট্ট বউটাকে, যাকে বোঝা হিসাবে নিতে চাইনি। সে আমার পুরো হৃদয়ে দখলদারিত্ব করছে এখন। আমি ওকে ফিরে পেতে চাই। আমি বিদেশে শান্তিতে থাকতে পারিনি। প্রতি রাতে ওর জন্য ছটফট করেছি। বাবা যখন আবারও আমার জন্য মেয়ে খোঁজা শুরু করলো, তখন আমার হৃদয়টা চিৎকার করে বলল, তোর বউ আছে জাঙ্কুক, তুই সেই ছোট্ট মেয়েটার স্বামী, সে নারীর অধিকার, তুই বিয়ে করতে পারিস না। কেউ তোর অপেক্ষায় আছে, তাকে নিয়ে আয়। নিজের বুকের বাঁ পাশে পাজরে হাঁটা ফিরিয়ে আন। জাঙ্কুকের কথায় সকলেই দীর্ঘশ্বাস ফেললো। আমি কি করব তোরা বল? ও আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি কিছু করতে পারছি না। আসলে তে যখন ছোট তখন অজানা কারণে তে আর তের বাবার মধ্যে ডিভোর্স একে অপরকে দেওয়ার কথা পরিকল্পনা শুরু হয়। তে বাবার ভক্ত হয়, সে মায়ের সাথে থাকতে নারাজ।
তখন তের পরিবার আর জাংকুকের পরিবার তারা সকলেই কানাডাতে থাকতো। ইভেন তের জন্ম হয় কানাডাতে, এদিকে জাংকুকেরও জন্ম হয় কানাডাতে। অবশ্য তারা বাঙালি হলেও সবকিছু বিদেশিদের মতোই ছিল। তের মায়ের সাথে তের বাবা ডিভোর্সের ঝামেলা হওয়ার কারণে তের বাবা তেকে নিয়ে দেশে ফিরে আসে। কিন্তু জাংকুকের বাবার সঙ্গে তের বাবার ভালো বন্ধুত্ব হওয়ার কারণে 1 বছর আগে তের সঙ্গে জাংকুকের বিয়েটা করে দিয়েছিল তারা। এরই মাঝে তে আর জাংকুকের মাঝে বেশ কতবার যে দেখা হয়েছে তার হিসেব নেই। জাংকুক তেকে মেনে না নেওয়ার পর তের বাবা যখন তেকে নিয়ে দেশে আসে, তখন জাংকুক উপলব্ধি করতে পারে তের উপস্থিতি। তেকে সে ভালোবেসে ফেলেছে। আর তের সাথে জাংকুকের দেখা হওয়াটা মোটেও কাকতালীয় বা অনিচ্ছাকৃত ছিল না। সেদিন তে জাংকুকের গাড়ির সামনেও পড়েনি, বরং জাংকুক তেকে গাড়ি দিয়ে ফলো করছিল। আর হুট করে তে পথ পাল্টে ঘুরে যাওয়ায় জাংকুক গাড়ির কন্ট্রোল হারিয়ে ধাক্কা মেরে দেয় তেকে। এতে জাংকুক ভয়ানক ভয় পেল, ভাব ধরেছিল সে তেকে চেনে না। এমনকি তের ভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করাটাও জাংকুকের বাবার কেরামতি। ভার্সিটিতে যখন জেমিনের সাথে জাংকুকের দেখা হয়, তখন জাংকুক জেমিনকে সবটা খুলে বলে। সে সাহায্য চায় তেকে ফিরে পেতে। এদিকে জেমিনের মাথা যেন বাস পড়ল। তার মানে প্রফেসরের বউতে জেমিনে আশ্বাস দিল সে হেল্প করবে জাংকুককে। সেদিনের সন্ধ্যার পর হোটেলেতে না আসায় জেমিন জাংকুককে কল করে জানায় সব ঘটনা। তে এখনো বাসায় আসেনি। জাংকুক ভার্সিটিতে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করায় বেশ কিছু তথ্য জানতে পারে। একটু আগে সে তেকে রাস্তা থেকে তুলে এনে তার বাড়িতে এনেছে। পুরোটা রাস্তায় তে হিসাব ছাড়া উল্টাপাল্টা বকবক করছে, যেগুলো জাংকুক ভুরুকুচকে তাকে শুনেছে আর বাঁকা এসেছে। নেশা হয়ে গেছে মেয়েটার। তার মনের পেছনে তখনও ঘুরে বেড়াচ্ছে তের অর্ধচেতন বকবকানির স্মৃতি। স্যার, আপনি এত সুন্দর কেন? আপনার এই সৌন্দর্যের জন্যই আপুর আমাকে ছাইপাশ খাইয়েছে। আপনার জন্য আমাকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছে। সারা রাস্তা এসবই শুনেছে জাংকুক, কিন্তু তা মিলিয়ে যায় ঠিক পরের মুহূর্তে, কারণ সে জানে এই হাসি কোনো আনন্দের নয়, এই হাসি অসহায় এক রাগের। জাংকুক মনে মনে ঠিক করলো ওই মেয়েগুলোকে হারপিক গেলাবে জাংকুক। জাংকুক তেকে নিজের রুমে গিয়ে শুয়ে দিল। এলোমেলো চুলগুলোকে ঠিক করে দিল। হঠাৎই ঘরে থাকা তে 2 হাত তুলে জাংকুকের গলা জড়িয়ে ধরলো। কেঁপে উঠল জাংকুক। তার গলায় উষ্ণ হাত জোড়া পেঁচিয়ে আছে আর ফিসফিস করে ভাঙা স্বরে বলছে, স্যার, আমি গতকাল আপনাকে স্বপ্নে দেখেছি। আচ্ছা, তাই নাকি? বেশ ভালো। তো কি দেখেছেন শুনি একটু। আপনাকে খুব খুব চেনা লাগে স্যার, কোথাও যেন দেখেছি, হয়তো কোনো সমুদ্রে না স্টেশনে, মনে নেই, কিন্তু আপনাকে দেখেছি আমি। আপনার চোখ আগে কোথাও দেখেছি স্যার, খুব আপন লাগে। আপনি কি আমাকে চেনেন? হুট করে চোখ রাখলো জাংকুকের গলার দিকে। সেখান থেকে দৃষ্টি ধীরে ধীরে নেমে আসলো বুকটার দিকে। আজও বোতামগুলো লাগানো। অসন্তুষ্ট হলোতে জাংকুকের বুকের দিকে তাকিয়ে রইল। জাংকুকও সেটা লক্ষ্য করলো। জাংকুক বুঝতে পারে আসলে এর কারণটা কি। জাংকুক ভেবেছিল প্রতিবারের মতো এবারও শুধু তাকিয়ে থাকবে, কিন্তু তে 2 হাত উঠিয়ে কাঁপা কাঁপা আঙুলি ধীরে ধীরে খুলতে শুরু করলো জাংকুকের বুকের দিকের চকচকে বোতামগুলো। জাংকুক সাথে সাথে তের কবজি ধরে ফেললো। কন্ট্রোল মিসতে। কি করছেন আপনি? কি করছি মানে? আমি কি আপনার ইজ্জত হরণ করছি নাকি? আমি তো চেক করছি যে স্বপ্নে যা দেখেছি তা সত্যি কিনা। দেখতে দিন আমাকে, হাত সরান বলে জাংকুকের হাত সরিয়ে দিল তে। জাংকুক বাঁকা আসলো, তবে তেকে আটকালো না আর। এবার তে স্পষ্ট দেখতে পাচ্ছে পুরোনো একটা কাটা দাগ, সোজা গভীর দাগ। না, দাগটা দেহের উপরে নয়, দাগটা কোনো পুরোনো গল্পের নিঃশব্দ সাক্ষ্য। তেকে যখন তাকিয়ে থেকে ধীরে ধীরে হাত বাড়ালো, তার আঙুল স্পর্শ করলো সেই দাগের জায়গাটুকু। অনেকক্ষণ নিজেকে সামলাচ্ছে জাংকুক। এর মধ্যে তের স্পর্শ পেয়ে ঠোক গিলল সে। নেশায় হোক আবেগে হোক তা বোঝার উপায় নেই, কিন্তু সেই আঙুল যখন দাগটার উপর আলতো স্পর্শ করে, জাংকুক হঠাৎ সরে উঠল। জাংকুকের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এদিকে তে ঠোঁট কাঁপছে, কাঁপা গলায় বলতে চাইল, এটা তো। তে এবার আঙুলের ছোঁয়া গভীর করে হাতের তালুটায় আলতো করে বসিয়ে দিল জাংকুকের উন্মুক্ত বুকের কাটা জায়গাটাতে। ধীরে ধীরে সেই স্পর্শ গভীর হয়ে নিচে পেটের কাছে আসতে চাইলে ফট করে আবারও তের হাতের কবজি ধরে ফেলল জাংকুক। যেটা খুঁজছিলেন সেটা তো পেয়েছেন মিস্তে। এবার থেমে যান প্লিজ। আপনি তো অ্যালকোহলের নেশায় বোধ হয়ে এসব করছেন, কিন্তু আমাকে যে নিষিদ্ধ আপনিময় নেশায় পাগল করাচ্ছেন। হয়তো কিছু হলে আমাকে ভুল বুঝবেন। পরদিন সকালবেলা জানলা থেকে আলো আসাতে তের ঘুম ভেঙে গেল। চোখ খুলে সামনে তাকাতে দেখতে পেল ফ্যান। ঘরের চারপাশটা কেমন যেন একটু অদ্ভুত লাগছে, মানে নিজের হোস্টেলের রুমটার মতো না। পরক্ষণই বুঝলো না, এটা তার হোটেল রুম না। চিন্তা ভাবনার ব্যস্ত মস্তিষ্ক নিয়ে তার হুড়ো করে নেমে পড়ে বিছানা থেকে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। না জানি কার বাড়িতে সে এসেছে, কে বা নিয়ে এলো। সারা রাত ওইভাবে থাকলো।
তাও আবার এত সুরক্ষিত পরিবেশে। তে রুম থেকে ড্রয়িং রুমে আসতে দেখতে পেল জাংকুক সোফায় বসে পেপার পড়ছে। জাংকুক তেকে দেখা মাত্রই বলে উঠল, নেশা কেটেছে মিস তে? জি স্যার। আপনি কি আমাকে নিয়ে আর কিছু মনে পড়েছে? জাংকুক বাঁকা এসে কথাটা বলল। তে এবার এদিক ওদিক তাকিয়ে চোখ কিছু বন্ধ করলো। তার হুট করে মনে পড়ে গেল সে জাংকুকের গলা জড়িয়ে ধরেছিল। এখন কি বলবে জাংকুককে? এজন্য কি সারা তো রেগে আছেন নাকি? জাংকুক ঠোঁট উল্টিয়ে বলল, কি মনে পড়েছে শুনি? আপনার গলা জড়িয়ে ধরেছিলাম। ভাগ্যিস জড়িয়ে ধরেছিলেন, গলা টিপে ধরেননি। স্যার বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি চাই না আপনাকে টাচ করতে। উল্টাপাল্টা জিনিস খেয়েছিলাম তো, তাই আর কি। আপনি প্লিজ ভুলে বুঝবেন না। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আরও কিছু মনে করুন মিসতে, আর একটু মনে করার চেষ্টা করুন। কি করার চেষ্টা করেছিলেন? আমি তো জানতাম বাংলা সিনেমার মতো মাথায় বাড়ি মারলে স্মৃতি ফিরে আসে। এখন দেখছি নেশা করলে স্মৃতি গড়গড় করে বেরিয়ে আসে। ভালো ব্র্যান্ডের অ্যালকোহল খেয়েছেন বোধ হয়। আপনার মনে না পড়লে আমাকে মনে করিয়ে দিতে হবে, কারণ এটা আমার জন্য অনেক উপকারী। গত রাতে আপনাকে নেশা করিয়ে মেয়েগুলো যে আমার কত বড় উপকার করেছে তা তারা নিজেও জানে না। জাংকুক শার্টের বোতামগুলো খুলে উন্মুক্ত করেছে বুক। স্পষ্ট দেখা যাচ্ছে বুকের পাশে পুরনো কাটা দাগগুলো। তে এক মুহূর্তের জন্য চোখ না সইয়ে তাকিয়ে রইল সেদিকে। মনে পড়লো গত রাতের ঘটনা। তের ভাবনার মাঝে জাংকুক জিজ্ঞাসা করলো, এই দাগটা কে করেছিল বলুন তো মিসতে? কিছু কি মনে পড়ে? চাইলে এতদিনের সার্জারি করে দাগ সরিয়ে নিতে পারতাম, কিন্তু কিছু তো একটা স্মৃতি আছে, রাইট? তাই তো এটা রেখেছি। তের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে যে কিছু বলার মতো অবস্থাতেই নেই। অনেক গভীর কিছু ভাবতে ব্যস্ত সে। তের নীরবতা দেখে জাংকুক ড্রয়িং রুম থেকে নিজের ঘরে যাবে। ঠিক তখনই তের কণ্ঠে পরিচিত ডাক শুনতে পেল, মিস্টার জোসেফ। জাংকুক সাথে সাথে তের দিকে ঘুরে তাকালো। স্মৃতি যায়নি তোমার? আমি ছোটবেলার স্মৃতি হারাইনি। এই ডাক তো আপনার ছোটবেলা হয়েছিল, আমার মনে আছে তাকে। শুধু মনে করতে পারছি না জিও জাংকুককে। জাংকুক এবার নিজে এগিয়ে এসে গুরুতর কণ্ঠে বলল, আমারও মনে আছে ভিকে, জাস্ট মনে করতে পারছি না হু ইজ তে। আচ্ছা বলো তো, আমার বুকের এই দাগটা কেন, কবে, কখন, কোথায় আর কার জন্য হয়েছিল? আপনি কি জোসেফ? বলুন না, আপনি কি জোসেফ? জাংকুক কিছুক্ষণ সময় নিয়ে ঠোঁট কামড়ে বলল, হয়তো হ্যাঁ। তে হাউমাউ করে কেটে দ্রুত গতিতে ঝড়ের বেগে দৌড়ে ঝাঁপিয়ে পড়ল জাংকুকের বুকে। শক্ত করে জড়িয়ে ধরল পিঠের দিকে শার্ট। হুট করে আসা এই ঝড়ের তোপে কিছুটা পিছিয়ে গেল জাংকুক, কিন্তু অটল রইল। তে নাক টেনে বলতে লাগলো, আপনি কোথায় ছিলেন বিশ্বাসঘাতক মানুষ? স্বার্থপর লোক একটা, কতদিন অপেক্ষা করেছে আপনার জন্য। এত দেরি করলেন কেন? এর মধ্যে যদি সব কিছু ভুলে যেতাম তখন কি হতো? আপনি আসার আগে যদি বাবা কিছু হয়ে যেত তখন কোথায় যেতাম আমি? ফুফু বলেছিল আমাকে নিতে আসবেন আপনি, তাই তো চিকিৎসা না করেই এভাবেই অর্ধেক স্মৃতি নিয়ে থাকলাম। যদি আরও কিছু মাস দেরি করতেন তাহলে সব কিছু ভুলে যেতাম, সব কিছু। জাংকুক তের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলতে লাগলো, তোমার ফুফু কোথায়? বলবো না, আগে আপনি বলুন, আগে কেন আসেননি? এতদিন লাগলো আমাকে খুঁজে পেতে। আসতে দেরি হয়েছে ঠিক, কিন্তু ভুলে যায়নি এক মুহূর্তের জন্যও না। দিন গুনেছি, ক্যালেন্ডারের প্রতিটা পাতায় শুধু তোমার মুখ দেখেছি। আমি ফিরে আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু যখন এলাম তুমি নিজে আমাকে চিনতে পারলে না। তখন ভেঙে পড়েছিলাম, কিন্তু একটা বিশ্বাস কাজ করছিল আমার ছোট্ট ভি আমাকে চিনবে, একদিন ঠিকই চিনবে। ওই যে বললাম, এই জাংকুককে না চিনলো ছোট্ট ভি ঠিকই ছোট্ট জোসেফকে চিনবে। তে না টেনে বলতে লাগলো, ফুপু বলেছিল বাবার পরে জোসেফই আমার পরিবার। মাকেও মনে পড়ে না। আমি ভীষণ চেয়েছি সেই ছেলেটাকে খুঁজে পেতে, কিন্তু আমি জানতাম না জিও জাংকুকের আড়ালে সেই ছেলেটি লুকিয়েছিল। আমি প্রতিদিন অ্যালবামে দেখা সেই ছোট্ট জোসেফকে খুঁজতাম। সেদিন সন্দেহ করেছিলাম। দেশে আসার পর জাংকুকের বাবা আর তের অ্যাক্সিডেন্টটা মোটেও দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা পরিকল্পনা। এটা যে পরিকল্পনার মূলে ছিল তের ফুপু। সব কিছু জেনেই দেশে এসেছে জাংকুক। তের ফুপু নেন্সি ভেবেছিল অ্যাক্সিডেন্টে তারা মা মেয়ে মরে যাবে, কিন্তু তারা দুজনেই বেঁচে গেল ভাগ্যবশত। তবে স্মৃতি চলে যায় খানিকটা। ন্যান্সি চেয়েছিল তেকে দ্রুত গতিতে বিদেশে তার মায়ের কাছে পাঠিয়ে দিতে, কারণ সে থাকলে তার বোঝা হিসাবে বেঁচে থাকতে হতো। এই জন্য তাড়াতাড়ি স্মৃতিশক্তি যাতে ফিরে আসে সেই চিকিৎসা করাতে গিয়েছিল। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। তে আর জাংকুক এখন গাড়িতে, আর তখনই ঝড়ো হওয়া শুরু হলো। টুকটুক করে বৃষ্টি পড়ছে। জাংকুক বলে উঠল, আজ বৃষ্টিতে ধুলোর সাথে সাথে সব ঝামেলাগুলো ধুয়ে যাক, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। তে বলে উঠল। জাংকুক খোঁচা দিয়ে বলে, কেন? বৃষ্টিতে ভিজলে বুঝি তোমার স্মৃতিশক্তি ফিরে আসবে? আপনি সবসময় এমন খোঁটা দিচ্ছেন কেন? এমন করলে কিন্তু আমি সত্যি সত্যি অপারেশন করতে যাব।
তখন দেখবেন সত্যি সত্যি পুরোপুরি স্মৃতিশক্তি চলে গেছে, না হলে একদম মরে গেছি। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় তে চমকে ওঠে, কিন্তু সে বলার কিছু আগে সিট বেল্ট খুলে শরীর ঘুরিয়ে মুখোমুখি এসে জানালার পাশে ঠেসে ধরে তেকে। শেষবার বলছি তে, আর কখনো আমার সামনে মরে যাব এই জাতীয় কথা বলবে না তুমি, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমি নিজের হাতে সব শেষ করে দেবো, মাইন্ডেড। তে একটা ঢোক গিলল। জাংকুকের এই রূপ সে প্রথমবার দেখলো। জাংকুক আবার বলে উঠল, আমি অনেক কিছু সহ্য করতে পারি তে, কিন্তু তোমার অনুপস্থিতি আর সহ্য করতে পারবো না আমি। মরার শখ হয়েছে তোমার, হ্যাঁ? একদম ঠ্যাং ভেঙে ঘরের মধ্যে বসিয়ে রাখবো বেয়াদব মেয়ে। তের কোনো রেসপন্স না পেয়ে আবারও ধমক দেয়, স্পিক আপ ইডিয়ট। এরপর যদি আর এসব আজে বাজে কথা বলেছ। বাকি কথা বলার আগেই তে টুপ করে জাংকুকের ঠোঁটে চুমু খেয়ে নেয়। মুহূর্তের মাঝে জাংকুক জমে যায়। ন্যানো সেকেন্ডের মধ্যে তের সিট বেল্ট খুলে এক টানে নিজের কোলে বসিয়ে নেয়। পূর্ব শক্তিতে আঁকড়ে ধরে তার ছোট্ট বউটাকে। জাংকুকের এমন আসমিকতায় তে চমকে উঠে জাংকুকের গলা জড়িয়ে ধরে। জাংকুক তের মুখখানা উঁচু করে তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। তৃষ্ণার্ত কাকে নেয় সুধা পান করতে থাকে। এদিকে তেও ধীরে ধীরে সাড়া দিতে থাকে জাংকুককে। নির্বিঘ্নে আদরে হারিয়ে দিতে থাকে প্রিয়তমার স্পর্শে। জাংকুক তে প্রথম হতবাক, চোখ বড় বড় হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে জাংকুক দু হাত শক্ত করে চেপে ধরে কপালে কপাল ঠেকিয়ে হাসকি স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব মি সুইট হার্ট। আবারও ডুবে যায় সেই গভীরতায়। তের দু হাত এক হাতে চেপে তের পিঠের সাথে ঠেকিয়ে আরেক হাত সিলেক্ট করতে থাকে মেয়েটার ঘাড়। জাংকুকের এরূপ নেওয়ার মতো না। তে ভাবতেও পারেনি এই ছোট জিনিসের মূল্য তাকে এভাবে ঠেকাতে হবে। বাইরে তখনও বৃষ্টি ঝরছে অবিরাম। গাড়ি জানলার কাছে গরম নিঃশ্বাসে ধোঁয়াটে হয়ে উঠছে। আর ভেতরে একটা নরম কাঁচ ভাঙা ভালোবাসা, যেখানে শব্দ নেই, শুধু স্পর্শ আছে, যেখানে অভিমান নেই, কেবল গ্রহণ আছে। প্রায় 15 মিনিট পর তেকে ছাড়ে জাংকুক, তবে আঁকড়ে ধরে মেয়েটাকে নিজের সাথে। দুজনে হাঁপাচ্ছে, নিঃশ্বাস বেশ ভারী। জাংকুক মেয়েটার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আলগোছে টেনে নিল আরেকটু। চুমু খেল নাকের ডগায়, কানে লতিতে চোখের পাতায়, আর শেষে গিয়ে লাল হয়ে যাওয়া ঠোঁটের কোণে। ফিসফিস করে শোধালো, বিয়ের কত বছর পর প্রথমবার বউকে আদর করছে বলো তো? প্রায় 5 বছর, তাই না? তে কিছু বললো না। জাংকুকের কণ্ঠ শুনেও তার লজ্জা লাগছে, পালানোর সুযোগ নেই। কি করবে এখন? তার এমন অবস্থা দেখে জাংকুক ফিক করে হাসলো। আশেপাশে তাকিয়ে দেখলো তারা যে জায়গাটাতে থেমেছে সেখানে আপাতত কেউ নেই। বৃষ্টির কারণে পুরো রাস্তা ফাঁকা। এরপর কেটে গেল বেশ কয়টা বছর। এর মধ্যে তের বাবাও সুস্থ হয়ে যান। তে আর তার মা আর ছোট বোনের কাছে ফিরে যায়নি। তে এখন জাংকুকের সাথে বিদেশে আছে। আর এদিকে জিমিন আর সাইনো বেশ জুটিয়ে সংসার করছে। আর এদিকে তের ফুপু এখন জেলে আছে, তার কর্মকাণ্ডের জন্য সাজা পাচ্ছে। জাংকুক বাহিরে এসে তার বিজনেস আবার জয়েন করেছে। জাংকুকের বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। এসে দেখলো তে ঘুমিয়ে পড়েছে। তের পরনে একটা গেঞ্জি আর একটা প্লাজো। গেঞ্জিটা কিছুটা উপরে উঠে আছে, যার কারণে উদরটা দেখা যাচ্ছে। তের এমন বেহালভাবে ঘুমানো দেখে জাংকুকের অবস্থা আরো বেহাল হলো। সে তের কাছে গিয়ে তের পেটে হাতে রাখলো। তের কপালে চুমু খেতে তের চোখ পিটপিট করে তাকালো। তের রেসপন্স করার আগে তের অধৈর্যরা জাংকুক নিজের দখলে নিয়ে নিল। তে ঘটনার আসম্মিকতায় বাধা দিতে চাইল, পরক্ষণে শান্ত হয়ে যায়। জাংকুক ধীরে ধীরে তার হাতের স্পর্শ গভীর করলো, তার মুখ গুজলো তের গির্বাদেশে। ভালোবাসার পরশে ডুবিয়ে দিল তের ছোট দেহখানা। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল তের গির্বাদেশ, বক্ষ পিঞ্জিরা। তে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। মুহূর্তের মাঝে তাদের দুজনের জামা কাপড়ের আশ্রয় হলো মেঝেতে, আর তারা মত্ত হলো একে অপরের মাঝে। আর এই গল্পের সমাপ্তি এখানেই।